গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ক্লাসে। দ্বিতীয় দিনের ক্লাস শুরু হচ্ছে, বা বলতে পারো আজ থেকে আমাদের সাবজেক্টের ক্লাস শুরু হচ্ছে। যেমন আজ আমাদের বায়োসায়েন্সের ক্লাস শুরু হচ্ছে। পূর্ণাঙ্গ ক্লাস রুটিন তোমাদের গ্রুপে দেওয়াই আছে। আজ বায়োসায়েন্স, আগামীকাল তোমার হচ্ছে হিস্ট্রি ক্লাস, মানে আমাদের এই ডব্লিউবিসিএস যদি আমরা বেস হিসেবে দেখি তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি সাবজেক্ট, তোমরা সবাই মোটামুটি জানো। এরপর রয়েছে আমাদের জিওগ্রাফি ক্লাস, তারপর দিন শনিবার অর্থাৎ জিওগ্রাফি ক্লাস। রবিবার দিন হচ্ছে ইংলিশ ক্লাস। ইংলিশে বোথ প্রিলিমিনারি এবং মেইনস দুটোই কভার হবে। আমাদের এই সব যে ক্লাসগুলো চলছে প্রত্যেকটা কিন্তু একদম প্রথম দিন থেকে মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা, কারণ আলাদা করে প্রিলিমিনারির পর মেইনসের জন্য প্রিপারেশনের সময় পাবে না। আর একদম শেষে রয়েছে আমাদের ম্যাথ এবং রিজনিং ক্লাস, রুটিন গ্রুপে দেওয়াই আছে। যাই হোক, 8টা বাজে স্যার জয়েন করে গেছেন, আমরা ক্লাস শুরু করে দেবো। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল যে কমেন্ট বক্সটার অপব্যবহার না হয় এটা দেখো। অর্থাৎ অপ্রয়োজনীয় মেসেজ যে স্যার গতকালকে রেকর্ডিং পাইনি, এরকম টাইপের কোনো কিছু মেসেজ করবে না। কারণ এটা বলে দিচ্ছি, আমার কোনো অসুবিধা নেই, কারণ একটা ছোট্ট মোবাইলের স্ক্রিনের মধ্যে তোমরা ক্লাস করছো। এখানে প্রচুর ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে যারা তোমার রেগুলার, যারা চাকরি পাওয়ার মতো একটা যোগ্যতা রাখে। তো আমি বলবো তাদেরকে যেন ডিস্টার্ব না হয়, এই কথাটা মাথায় রেখে দাও। আমি চাই যারা গতকাল ক্লাস জয়েন করেছিলে, যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো, আমি চাই তাদের মধ্যে থেকে কেউ কমেন্ট বক্সে জানাও যে অপ্রয়োজনীয় যদি মেসেজ করে যে স্যার আমি রেকর্ডিং ক্লাস কি করে পাবো, স্যার পিডিএফ কি করে পাবো, স্যার গতকালকে রেকর্ডিং পাইনি। আমি চাই তোমাদের মধ্যে কেউ স্ট্রিক্টলি বলো যে এই গ্রুপের অপ্রয়োজনীয় মেসেজ এখানে করো না। এগুলো নিয়ে ক্লাসের শেষে আলাদা করে কথা বলা যাবে বা স্যার কথা বলবেন। আমি চাই তোমাদের দিক থেকে কেউ এরকম উঠে আসো। একটু প্লিজ কোঅপারেশন রাখবে অবশ্যই। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। স্যার আপনার সাউন্ড ক্লিয়ার আছে স্যার। একটু স্যার ওয়েট করে যান, আমি পেজটা সেটআপ করে নিয়ে স্টার্ট করছি। একটু অবশ্যই সময় দাও, স্যারের স্ক্রিনটা শেয়ার করে নিই। আর সবাইকে বলবো যে ক্লাস যেখানে শেষ হবে আমি সেখান থেকে জয়েন, স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে ক্লাস জয়েন করবো, এবং তোমাদের সাথে বাকি যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমি শেয়ার করে দেবো বা সেগুলো তোমার সাথে দিয়ে দেবো। আবারও বলছি, প্রত্যেকটা ক্লাসের সাপেক্ষেই কিন্তু সিক্রেট কোড আসবে। সিক্রেট কোড ছাড়া রেকর্ড ক্লাস বা স্টাডি ম্যাটেরিয়াল কোনো অবস্থাতেই পাবে না, কোনো শর্তেই পাবে না। অর্থাৎ তোমার কারণ বিভিন্ন রকম হতে পারে, খুব এমার্জেন্সি হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে সেগুলোকে খুব পোলাইটলি ইগনোর করা হবে, কোনো অবস্থাতেই কিন্তু যাবে না। এই কথাটা মাথায় রেখে দিও। আমি সবাইকে বলবো যে অবশ্যই শেষ পর্যন্ত লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। আশা করি এগুলার প্রমাণ করার কোনো দরকার নেই। একটু প্লিজ কমেন্ট বক্সটার দিকে খেয়াল রাখবে, খোলা রয়েছে। আমি চাই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, তোমাদের কোশ্চেন করো, স্যার কিছু কোশ্চেন আনসার করাবেন, সেগুলো আনসার করো, তার জন্য কমেন্ট বক্স খোলা। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা শেয়ার হচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, তো তোমাদেরকে বেসিক একটা আইডিয়া দিলে কি কি করতে হবে কি কি করতে হবে না, হোয়াট টু ডু হোয়াট টু ডু নট। আজকে আমরা প্রথমত যে ব্যাপারগুলোকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমেই আমরা একবারে চলে আসবো হচ্ছে কি আমাদের সাবজেক্টে। আমাদের সাবজেক্টের নাম কি? আমাদের সাবজেক্টের নাম হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। তাহলে প্রথম কথা আমাদের যে জীববিজ্ঞান বা বায়োলজি আছে, এই জীববিজ্ঞান বা বায়োলজি আমাদের কি কি সিলেবাস আছে, আগে আমাকে এই জিনিসটাকে জানতে হবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কি আছে বলো আমাদের এখানে, এনিমেল সেল বা প্রাণী কোষ। অর্থাৎ তুমি প্রাণী, আমি প্রাণী, তোমার দেহে যে কোষ আছে, আমার দেহে যে কোষ আছে, এই যে টোটাল যে কোষের যে আমাদের যে স্ট্রাকচারাল যে ব্যাপারটি আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের প্রাণী কোষ বলা হচ্ছে। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? ঠিক একইভাবে নাম্বার 2 যেটা চলে আসছে, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি, প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ। অর্থাৎ এই পৃথিবীতে প্রাণী ছাড়াও আর একটা যে আমাদের জগৎ আছে, সেই জগতের নামটাকে বলা হচ্ছে কি, সেই জগতের নামটাকে বলা হচ্ছে আমাদের উদ্ভিদ পাঠ। এই যে উদ্ভিদ পাঠ আছে, এই উদ্ভিদ পাঠের উদ্ভিদে যে কোষগুলোকে নিয়ে আমাদের তৈরি হয়েছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় আমাদের উদ্ভিদ কোষ বলা হয়। তাকে কি বলা হয় বলো?
তাকে আমাদের উদ্ভিদ কোষ বলা হয়। ক্লিয়ার হলো এখান থেকে? এবার হচ্ছে কি আমাদের নাম্বার 3। নাম্বার 3 কি বলেছে? বলেছে যে আমাদের এনিমেল টিস্যু, অর্থাৎ আমাদের অনেকগুলি প্রাণীকোষ একত্রিত হচ্ছে। প্রাণীকোষগুলি একত্রিত হয়ে যা তৈরি করে তাকে বলা হয় আমাদের উদ্ভিদ, সরি, প্রাণী কলা। তাকে কি বলা হয় বলো? তাকে বলা হয় আমাদের প্রাণী কলা। তাহলে আমাদের এখানে কি জানলাম? জানলাম যে আমাদের যে এনিমেল টিস্যু, এই এনিমেল টিস্যু হলো অনেকগুলি প্রাণীকোষের সমাহারকে বলা হয় আমাদের এনিমেল টিস্যু। নেক্সট কি বলেছে? প্লান্ট টিস্যু, অর্থাৎ অনেকগুলি উদ্ভিদ কোষের যে সমাহার আছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে আমাদের প্লান্ট টিস্যু। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এরপরে কি আছে এখান থেকে? এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটাকে আমাদের বলে হচ্ছে কি? সেই জিনিসটার নামটাকে বলে হচ্ছে আমাদের জেনেটিক্স। সেই জিনিসটার নামটাকে বলে কি আমাদের? এক সেকেন্ড। জেনেটিক্স। জেনেটিক্স কি জিনিস? তোমার পিতামাতার বৈশিষ্ট্য তোমার মধ্যে, এবং তোমার ও তোমার স্ত্রীর বৈশিষ্ট্য তোমার সন্তান সন্ততিদের মধ্যে। এই যে এক প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে বৈশিষ্ট্য আমাদের যে সঞ্চারণ হচ্ছে, এই সঞ্চারণকৃত বৈশিষ্ট্যের যে নাম, এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের জেনেটিক্স। ক্লিয়ার? অর্থাৎ যে পদ্ধতির সাহায্যে আমাদের কি হচ্ছে বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আমাদের সঞ্চারণ হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে আমাদের জেনেটিক্স। এবার চলে এসো বায়ো এভিলিউশন, অর্থাৎ আমাদের এই দ্রুত পরিবর্তনশীল সমাজে সময়ের সাথে সাথে যে চেঞ্জেস হচ্ছে, এই চেঞ্জেস গুলোকে আমরা যদি মেনে নিই, এই চেঞ্জেস গুলোকে আমরা কি বলবো? এই চেঞ্জেস গুলোকে আমরা যদি মেনে নিই এবং মেনে নিয়ে আমাদের মধ্যে যে আপডেট আসছে, সেই আপডেটটাকে বলা হয় কি আমাদের বায়ো এভলিউশন। তাহলে বায়ো এভলিউশন কাকে বলে? না, আমাদের মধ্যে যে দিনকে দিন যে আপডেট হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে কি আমাদের এখানে? এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের বায়ো এভলিউশন। মানে কি রকম? আমার বাবা 2 কিলোমিটার যাবার জন্য হেঁটে যেতেন, আমি ছোটবেলায় সাইকেলে গেছি, এখন আমি বাইকে যাই, আমার ছেলে হয়তো 4 চাকাতে যাবে। তাহলে এই যে দিনকে দিন সেম কাজের জন্য আপডেট করছি, এই জিনিসটাকে আমাদের কি বলা হয় বলো? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমার জেনেটিক্স বলা হয়, সরি, বায়ো এভিলিউশন বলা হচ্ছে। এরপরে কি? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কি জিনিস? না, আমাদের এই পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে এবং হাজার হাজার উদ্ভিদ আছে। এই যে হাজার হাজার প্রাণী এবং হাজার হাজার উদ্ভিদ আছে, এদের অনেক নাম আছে। এবং সবচেয়ে বড় কথা কি, কোন প্রাণীর এক স্থানে যা নাম, অপর স্থানে নাম অন্য। তাহলে অপর স্থানে যদি আমাদের নাম অন্য হয়, সাইন্টিফিক রিসার্চে একটা মেজর প্রবলেম আসবে। সাইন্টিফিক রিসার্চে কি হবে? একটা মেজর প্রবলেম আসবে। এই যে মেজর প্রবলেমটা আসবে, এইটাকে কমানোর জন্য, এইটাকে কিসের জন্য? এইটাকে কমানোর জন্য আমাদেরকে কি করতে হবে? না, একটা স্পেসিফিক নাম করতে হবে। এই জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস প্রত্যেকটি প্রাণী এবং উদ্ভিদের গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে কি করেছিলেন? না, তাদের একটা করে নামকরণ করেছিলেন। গণ ও প্রজাতির উপরে ভিত্তি করে কি করেছিলেন? তাদের নামকরণ করেছিলেন। ঠিক আছে, সেই জিনিসটাকেই বলা হয় কি বিজ্ঞানসম্মত নাম। ওকে, এবার চলে এসো কোথায়? এবার চলে এসো হচ্ছে আমাদের প্রোটিস্টা প্রোটোজোয়াতে, পরিফেরাতে। অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন রোগ সৃষ্টিকারী যে জীবাণু আছে, এই রোগ সৃষ্টিকারী জীবাণুগুলি যদি আমাদের কি হয়েছে, না, দেহে রোগ সৃষ্টি করেছে, কে কে করতে পারে? প্রোটিস্টা করতে পারে, প্রোটোজোয়া করতে পারে, পলিফেরা করতে পারে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার আমাদের কি বলেছে? ডাইজেস্টিভ সিস্টেম বা পাচন তন্ত্র। অর্থাৎ তুমি কোনো কিছু একটা খাবারকে খেলে,
সেই খাবারকে খাওয়ার পরবর্তীতে খাবারটাকে তোমার দেহের মধ্যে পচাচ্ছ। খাবারটাকে দেহের মধ্যে কি করছো? খাবারটাকে দেহের মধ্যে পচাচ্ছ। এই যে তুমি খাবারটাকে দেহের মধ্যে পচাচ্ছ, কিভাবে পচাচ্ছ? না, খাবারটাকে তুমি দেহের মধ্যে যখন পচাচ্ছ, এই সিস্টেমটাকে বলা হয় ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ তুমি তার মধ্যে লালারস মিশ্রিত করছো। লালারস মিশ্রিত করে কি হয়েছে? এবার কি হচ্ছে? তুমি তাকে দাঁত দিয়ে চেবাচ্ছ। তারপরের দিনকে কি কি হচ্ছে? তারপরের দিনকে তুমি সেটাকে পেটের মধ্যে খেয়ে পচিয়ে সেটাকে দেহ থেকে নির্গত করছো। তাহলে এই যে আমাদের যে পুরো পাচন সিস্টেমটা, একে বলা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে কি আছে? এরপরে আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হয়? সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের সার্কুলেটরি সিস্টেম, মানে কি রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ দেখো, আমাদের দেহে হৃৎপিণ্ডের কাজ কি? রক্তকে পাম্প করা। তাহলে পাম্প করা মানে কি? একবার সে পাম্প করে, একবার সে সংকোচন হবে, একবার সে প্রসারণ হবে। যদি আমাদের সংকোচন হয়, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলা হয়? সিস্টোল বলা হয়। এবং যদি হৃৎপিণ্ড প্রসারণ হয়, তবে তাকে কি বলবো বলো? তবে তাকে আমরা বলবো ডায়াস্টল। ঠিক আছে? তাহলে আমাদের এই দিকের নামটাকে কি বলবো? সিস্টোল। আর এইখানে আর একটাকে নাম আছে, তার নামটাকে বলবো কি আমাদের? ডায়াস্টল। ক্লিয়ার হলো? এইবার আমাদের কি হয়েছে? শিরা এবং ধমনির মাধ্যমে রক্ত সারা দেহে কি হয়? সারা দেহে আমাদের ছড়িয়ে পড়ে। এবং সারা দেহে যখন রক্ত ছড়িয়ে পড়ছে, তখন আমাদের যে জিনিসটা হচ্ছে কি, না শিরা ও ধমনির মধ্যে ছড়াচ্ছে। শিরার মধ্যে দিয়ে মেনলি দূষিত রক্ত, অর্থাৎ PO2 যুক্ত রক্ত পরিবহন হয়। ঠিক আছে? ধমনির মধ্যে দিয়ে ইন জেনারেলি আমাদের বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। তবে এর একটা ব্যতিক্রম আছে। যদি ধমনির আগে মহা কথাটি লেখা থাকে, অর্থাৎ মহাধমনী লেখা থাকে, তাহলে আমাদের যেটা হবে, তার মধ্যে দিয়ে বিশুদ্ধের পরিবর্তে দূষিত, অর্থাৎ CO2 যুক্ত রক্ত আমাদের যাবে। ওকে। আর যদি আমাদের এক্ষেত্রে কি লেখা থাকে, না ধমনী শিরা লেখা থাকে, শিরার ক্ষেত্রে কি হবে? শিরার ক্ষেত্রে হচ্ছে আমার দূষিত কথাটি লেখা থাকবে। শিরার ক্ষেত্রে কি থাকা যাবে? মানে ইন জেনারেলি দূষিত। মহাশিরা লেখা থাকলে হয়ে যাবে বিশুদ্ধ। এবার বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ওপরে ভিত্তি করে প্রধানত 4 ভাগে ভাগ করেছেন। কি কি? আমাদের এ গ্রুপের রক্ত, আমাদের বি গ্রুপের রক্ত, আমাদের এবি গ্রুপের রক্ত এবং আমাদের ও গ্রুপের রক্ত। তাহলে আমাদের কি কি ভাগে ভাগ করেছে? এ, বি, এবি, ও। ওকে। এরপরে চলে এসো রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র। অর্থাৎ তুমি কোনো কিছু একটা জায়গাতে দেহে শ্বসন তন্ত্র করছো। এই শ্বসন তন্ত্র আমাদের 2 রকমের হয়। একটার নামটাকে বলে গ্লাইকোলাইসিস, আর একটার নামটাকে বলা হয় ক্রেবস চক্র। গ্লাইকোলাইসিস যদি বলেছি, গ্লাইকোলাইসিস কি জিনিস আমাদের? না, গ্লাইকোলাইসিস যে জিনিসটা, সেটা হচ্ছে কি আমাদের সাইটোপ্লাজমের সাইটোসেলে হয়। ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। ক্রেবস চক্র কোথায় হয়? ক্রেবস চক্র আমাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। ওকে। এবার চলে এসো এক্সক্রিকেটরি সিস্টেম বা রেচনতন্ত্র। অর্থাৎ তুমি বা আমি সারাদিনে প্রচুর পরিমাণে খাবার খাই। এই প্রচুর পরিমাণে খাবার খাওয়ার পরবর্তীতে ওই খাবার থেকে যেটুকু পরিমাণ প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সংশ্লেষ হবার, সেটুকু তো হলো। বাদ বাকি যেটুকু থাকলো, সেই জিনিসটা কি হলো আমাদের বলো? সেই জিনিসটা আমাদের দেহ থেকে রেচন পদার্থের আকারে নির্গত হলো। সেই জিনিসটা আমাদের দেহ থেকে কি হয়েছে?
তাহলে আমাদের কি বললাম কথাটা, সেইটা কি হলো, আমাদের দেহ থেকে রেচন পদার্থের হারে কি হলো, নির্গত হবে। তাহলে আমাদের দেহের প্রধান রেচন পদার্থের নামটা কি? আমাদের দেহের যে প্রধান রেচন পদার্থের নামটা, সেই নামটা বলা হচ্ছে কি, যে আমাদের বৃক্ক হচ্ছে মেন রেচন অঙ্গ, এবং এই বৃক্কের গঠনগত কার্যগত একক কি, বৃক্কের মেন গঠনগত কার্যগত একক হচ্ছে আমাদের নেফ্রন। বৃক্কের গঠনগত কার্যগত একক কি, গঠনগত কার্যগত একক হচ্ছে আমাদের নেফ্রন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার আমাদের কি আছে না, এবার আমাদের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে কি বলা হচ্ছে বলো, যে আমাদের দেহের বৃহত্তম রেচনাঙ্গের নাম কি? একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে বৃহত্তম। প্রধানের ক্ষেত্রে যদি বলেছি, সেটা হচ্ছে আমাদের বৃক্ক। যদি বলা হয়েছে বৃহত্তম, তাহলে হবে ত্বক। যদি বলা হয়েছে বৃহত্তম, তাহলে হবে ত্বক। ওকে, নেক্সট কি বলেছে, আমাদের নার্ভাস সিস্টেম। আর নার্ভাস সিস্টেম মানে আমাদের স্নায়ুতন্ত্র। ঠিক আছে, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে কি বলবো, স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে আমি যদি বলি, আমাদের স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের কখন কি করা উচিত, কখন কি করা উচিত না, হ্যাঁ না ইত্যাদি প্রভৃতি সমস্ত জিনিসগুলোকে যে কন্ট্রোল করে, তাকে আমাদের কি বলে, তাকে আমাদের বলে আমাদের নার্ভাস সিস্টেম। এই নার্ভাস সিস্টেমে তিনটে পার্ট থাকে। একটার নাম অ্যাকসন, নাম্বার দুই এর নাম ডেনড্রন, নাম্বার তিনের নাম কোষদেহ। কি কি বললাম, আমার এখানে তিনটে পার্ট থাকে, অ্যাকসন থাকে, ডেনড্রন থাকে, এবং নাম্বার তিন হচ্ছে কি থাকে, আমাদের কোষদেহ থাকে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এবার চলে এসো স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র। স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র মানেটা কি? আচ্ছা একটু বলে দিই, নার্ভাস সিস্টেমের যে গঠনগত কার্যগত যে একক, সেই গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের নিউরন। তাহলে স্কেলিটাল সিস্টেমের নার্ভাস সিস্টেমের গঠনগত কার্যগত এককের নাম কি? নিউরন। ঠিক আছে, আচ্ছা স্কেলিটাল সিস্টেম মানে কি, কঙ্কাল তন্ত্র। অর্থাৎ আমি যদি তোমাকে দেখেছি, তোমার দেহ থেকে অল রক্ত মাংসকে বার করে দিয়েছি, তোমার দেহের হাড়ের যে স্ট্রাকচার থাকবে, সেই হাড়ের স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, হাড়ের স্ট্রাকচারটাকে আমরা বলবো আমাদের স্কেলিটাল সিস্টেম বলবো। ওকে, এরপরে কি চলে আসে, এন্ডোক্রাইন সিস্টেম। এরপরে কি চলে আসে বলো, এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম কি জিনিস? এন্ডোক্রাইন সিস্টেম জিনিসটা হচ্ছে এরকম, যে আমাদের কোনো কিছু আবেগ, ভালো লাগা, কোনো কিছুর মানে মন চাওয়া, আমি জানছি যে এই জিনিসটা খারাপ, কিন্তু তবু আমার মন চাইছে, আমি তাকে কন্ট্রোল করতে পারছি না। এই যে আবেগের যে ব্যাপারটি থাকে, এই আবেগের ব্যাপারটিকে আমাদের কি বলা হয়, আবেগের ব্যাপারটিকে বলা হয় হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, নেক্সট রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ মানুষ বা তথা জীব বা উদ্ভিদ যে পদ্ধতির সাহায্যে এক প্রজন্ম থেকে, অর্থাৎ জন্মিত্র জন্ম থেকে অপত্য জন্ম সৃষ্টি করে। কোথা থেকে সৃষ্টি করে? আমাদের জনিত্র জন্ম থেকে। কি সৃষ্টি করে? অপত্য জন্ম সৃষ্টি করে। এবং আমাদের কি হয়েছে না, আমাদের তাদের নিজেদের বৈশিষ্ট্য ও অস্তিত্বকে বজায় রাখে, তাদের নিজেদেরকে বৈশিষ্ট্য ও অস্তিত্বকে বজায় রাখে। তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি, যে আমার বলে হচ্ছে কি বলো, যে প্রজনন ব্যবস্থা বলবো। এটি হচ্ছে আমাদের চার প্রকারের হয় মেনলি। কি কি না, আমাদের হচ্ছে অঙ্গজ জনন হয়, অযৌন জনন হয়, যৌন জনন হয়, আর অপমজনী জনন হয়। এর মধ্যে বিধাতার সৃষ্টি সবাই শ্রেষ্ঠ উপহার মানুষ, এর দিয়ে দেখা যায় কি, আমাদের যৌন জনন ব্যবস্থা। এছাড়া তো আমাদের আছেই ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যালগি। তাহলে দেখো তোমাদের এখানে মোটের ওপরে 20খানা চ্যাপ্টারকে পড়ানো হবে। মোটের ওপরে 20খানা চ্যাপ্টারকে পড়ানো হবে। তাহলে এই যে 20খানা চ্যাপ্টারকে পড়ানো হলো, এই 20খানা চ্যাপ্টারে কি সব? না, এর বাইরেও কিছু আছে। তাহলে মাথায় রাখবে যে কোনোদিনই এই 20খানা চ্যাপ্টার আমার টোটাল সিলেবাস না। তাহলে স্যার বাদ বাকি চ্যাপ্টার গুলো গেল কোথায়? দেখো, আমি তোমাকে এইটুকুনি বলতে পারি, যে যদি এই 20খানা চ্যাপ্টারকে তুমি
প্রপার নোট মেনটেন করে পড়াশোনা করতে পেরেছো, তবে এই 20খানা চ্যাপ্টারের মধ্যে থেকে তোমার অ্যাবভ 95% কোশ্চেন কিন্তু কমন আসবে। তো কাজেই কাজে 20খানা চ্যাপ্টার আগে প্রপারলি পড়ো, তার পরবর্তীতে আমাদের অন্যান্য চ্যাপ্টার গুলোকে নিয়ে ডিটেলসে আলোচনা হবে। এবং কি বলবো, যে আমাদের এই 20খানা চ্যাপ্টারের মধ্যে কারোর কি কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? মানে আমি কথাটাকে এইরকম ভাবে বলতে চাইছি যে আমি 20খানা চ্যাপ্টার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু আমি যদি যে কোনো একটা চ্যাপ্টারের নাম বলি 20খানার মধ্যে, সেটা কি তোমার বুঝতে পারবে বা এক লাইন বলতে পারবে সেই চ্যাপ্টার সম্বন্ধে? একটু কমেন্ট করে আমাকে জানো যে হ্যাঁ স্যার এক লাইন বলতে পারবো। আমি 10 লাইন তোমার কাছে জানতে চাইছি না, 100 লাইন জানতে চাইছি না, চ্যাপ্টার জানতে চাইছি না। আমার প্রশ্ন হলো, যদি আমি চ্যাপ্টারের নাম বলি, জাস্ট একটা লাইন সেইটা সম্বন্ধে তুমি কি বলতে পারবে? হ্যাঁ পারবে, কমেন্টের মাধ্যমে জানাও একটু। সেই ডেটাটা কতটা রিলেভেন্ট নন রিলেভেন্ট সেগুলো অন্য ব্যাপার, বাট আমার কথা হচ্ছে যে একটা লাইন তুমি পারবে কি পারবে না? আচ্ছা, ফিজা লিখেছো, ওকে, আর কেউ কিছু? ওকে, চলো তাহলে আজকে আমরা চ্যাপ্টার শুরু করি প্রথম থেকে, ঠিক আছে? তাহলে প্রথমে আজকে আমি তোমাদের সঙ্গে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, সেই চ্যাপ্টারের নামটা কি? সেই চ্যাপ্টারের নামটা হলো আমাদের সেল। সেই চ্যাপ্টারের নামটা কি? সেই চ্যাপ্টারের নামটা হলো আমাদের সেল, ঠিক আছে? এইবার আমাদের এখান থেকে কি বলবো, সেল যদি বলেছে, তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে, 1 নম্বর। 1 নম্বর পয়েন্ট কি না, সেলের সংজ্ঞা কি? তাহলে সেলের সংজ্ঞা হচ্ছে আমাদের জীবের গঠনগত ও কার্যগত একককে সেল বলে। জীবের গঠনগত ও কার্যগত একককে কার্যগত কার্যগত একককে কি বলে? কার্যগত একককে আমাদের কোষ বলে। আচ্ছা, একটু লাইনটা প্রথম থেকে ধরতে হবে। কি বলেছে? জীবের গঠনগত ও কার্যগত যে একক আছে, এই গঠনগত কার্যগত একককে বলা হয় কোষ। এইবার এই কোষের আমাদের দুটো বৈশিষ্ট্য হয়। এই কোষের যদি আমি বৈশিষ্ট্যের কথা দেখেছি, এই কোষের আমাদের দুটো বৈশিষ্ট্য হয়। কি কি বৈশিষ্ট্য? 1 নম্বর যে বৈশিষ্ট্যটি আছে, তার নামটাকে কি বলা হয় বলো? তার নামটাকে বলা হয় হচ্ছে আমাদের কি, যে এটি সজীব আবরণী দ্বারা আবৃত। তাহলে এটি কি দ্বারা আবৃত? এটি হচ্ছে আমাদের সজীব আবরণী দ্বারা আবৃত, ঠিক আছে? তার মানে সজীব আবরণী দ্বারা আবৃত, ঠিক আছে? 1 নম্বর গেল। নাম্বার 2 জিনিসটার নামটা কি? নাম্বার 2 জিনিসটার নামটা হচ্ছে, এটা হলো আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত। এটি হলো কি আমাদের বলো? এটি হলো প্রোটোপ্লাজম সম্মিলিত। তার মানে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নামটা কি? একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে কি, কি বললাম কথাটি? না, সজীব আবরণী দ্বারা আবৃত। আর নাম্বার 2 যেটা আছে, সেই জিনিসটার নামটা হচ্ছে কি আমাদের এখান থেকে বলো? সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে কি আমাদের প্রোটোপ্লাজম সম্মিলিত, ঠিক আছে? এইবার
আমাদের কি হয়েছে, এই যে কোষ কোষ বলে এত কথা বলছি, এই কোষের এই যে কোষ আছে, এই কোষের কি আছে, প্রকারভেদ। কোষের যে প্রকারভেদ, কোষের প্রকারভেদ কি কি না, কোষের প্রকারভেদকে আমরা মেনলি দুটি ভাগে ভাগ করতে পারি। একটা জিনিসের নামটাকে কি বলা হয়, একটা জিনিসের নামটাকে বলা হয় কি, প্রোক্যারিওটিক কোষ। একটা জিনিসের নামটাকে কি বলা হয়, প্রোক্যারিওটিক কোষ, বা আমাদের এখান থেকে লেখো কি, আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমাদের নাম্বার 2। নাম্বার 2 হচ্ছে কি, আমাদের এখান থেকে লেখো কি, ইউক্যারিওটিক কোষ। আমাদের এখান থেকে লেখো কি, ইউক্যারিওটিক কোষ, বা আমাদের এখান থেকে কি লেখো না, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। আমাদের এখান থেকে কি বলবো বলো, আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে। তার মানে আমাদের দুটো জিনিস কেন, একটা জিনিসের নাম হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, নাম্বার 2 এর নামটাকে কি বলা হচ্ছে, নাম্বার 2 এর নামটা হচ্ছে কি বলবো, আমাদের এখান থেকে আমাদের আদর্শ নিউক্লিয়াস যুক্ত কোষ। ঠিক আছে। তার মানে আমাদের দুটো জিনিস গেল, একটা জিনিসের নামটা গেল হচ্ছে আমাদের বলবো কি, প্রোক্যারিওটিক, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক। মেনলি প্রোক্যারিওটিক যেখানে দেখা যায় সেটি হলো আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে। প্রোক্যারিওটিক আমাদের যেখানে দেখা যায় সেটি হলো আমাদের নিম্ন শ্রেণীর উদ্ভিদে। ইউক্যারিওটিক যদি দেখা যায় সেটি হচ্ছে আমাদের উদ্ভিদ বা প্রাণী, দুটো ক্ষেত্রে। ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যে দেখা যায় সেটি হচ্ছে আমাদের উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী। উন্নত শ্রেণীর আমাদের কি বলবো, উদ্ভিদ বা প্রাণী। এই দুটোর মধ্যে আমাদের কি দেখা যায়, এই দুটোর ক্ষেত্রে আমাদের কি দেখা যায় বলো, ইউক্যারিওটিক কোষ দেখা যায়। ঠিক আছে। ওকে। এবার আমাদের কি বলেছে এখান থেকে, যে আমাদের দেহে তাহলে যে ইউক্যারিওটিক কোষ আছে, এই ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যটা কি বা কিরকম কি বৃত্তান্ত। তাহলে প্রথম কথা দেখো, আমাদের এই একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়ার এনভেলপ আছে, নিউক্লিয়াস নিউক্লিয়ার পোর আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার শর্ট ফর্ম হলো RER। ঠিক আছে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার শর্ট ফর্ম হলো ACR। ঠিক আছে। তার মানে আমাদের কিন্তু দুটো জিনিস আছে, এখানে হচ্ছে আমাদের সিলিয়া আছে, গলগি কমপ্লেক্স আছে, পারঅক্সিজম আছে, লাইসোজোম। এই জিনিসটার আমাদের অপর নাম কি, এই জিনিসটার আমাদের অপর নাম হচ্ছে আত্মঘাতী থলি। এই লাইসোজোমের অপর নাম কি আমাদের বলো, আত্মঘাতী থলি, বা আমাদের এখান থেকে কি বলবো, সুসাইড ব্যাগ। আমাদের এখান থেকে কি বলবো, সুসাইড ব্যাগ। মাইক্রোটিউবুয়াল আছে, মাইটোকন্ড্রিয়া। এই জিনিসটাকে বলা হয় কি আমাদের, এই জিনিসটাকে বলা হয় আমাদের কোষের শক্তি ঘর, বা আমাদের এখান থেকে কি বলবো, এনার্জি বা পাওয়ার হাউস অফ সেল বলা হয়। এই জিনিসটাকে কি বলা হয় বলো, এই জিনিসটাকে নামটাকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। অর্থাৎ আমাদের এখান থেকে কি বলবো না, আমাদের এখান থেকে বলবো হচ্ছে, তাহলে আমাদের এই জিনিসটাকে কি বলবো, পাওয়ার হাউস অফ সেল। ঠিক আছে। এবার যে জিনিসটা আছে রাইবোজোম, এটার কাজ কি, এর কাজ হলো আমাদের প্রোটিন সংশ্লেষ করা। এর কাজ কি, এর কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। ঠিক আছে। তারপরে কি আছে, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রোজোম এবং প্লাজম। ওকে। এবং প্লাজমা মেমব্রেন ও সাইটোপ্লাজম। এই যে টোটাল যে জিনিসটা থাকলো, এই টোটাল জিনিসটাকে আমি কি বলবো, এই টোটাল জিনিসটাকে আমি বলবো হচ্ছে কি আমাদের একটা ইউক্যারিওটিক কোষ, যেটা তোমার মতন আমার মতো উন্নত প্রাণী দেহে বর্তমান থাকে। যেটি কি হয়েছে, যেটি তোমার মতন আমার মতো উন্নত প্রাণী দেহে বর্তমান থাকে। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, হলো। এইবার আমার পরবর্তী যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি, যে
এত যে বলছি কোষ কোষ বলে কথা, তো স্যার এই যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষ আছে, এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এদের মধ্যে কি কোথায় স্যার? এদের মধ্যে ডিফারেন্সটা কোথায়? সেটা আমাকে জানতে হবে। তাহলে একটা কথাকে পুরো লিখে ফেলো তো টুক করে একটু দেখি, যে আমাদের প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। কি বললাম কথা? প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তাহলে আমাদের যদি পার্থক্যকে দেখতে চেয়েছি, তাহলে কি পার্থক্য হবে আর কি পার্থক্য হবে না সেই জিনিসগুলো একটা একটা করে আলোচনা করছি। তাহলে প্রথম কথা, আমার এখানে কি লেখো? আমার এখানে লেখো হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে। নাম্বার এখানে লেখো প্রোক্যারিওটিক। নাম্বার এখানে কি লেখো? নাম্বার এখানে লেখো প্রোক্যারিওটিক। নাম্বার এখানে লেখো কি? আমাদের ইউক্যারিওটিক। নাম্বার 2 এ লেখো কি? আমাদের ইউক্যারিওটিক। তার মানে আমাদের দুটো জিনিস গেল। একটা জিনিসের নাম গেল হচ্ছে বৈশিষ্ট্য গেল, এবং একটা জিনিসের নাম গেল হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক আমাদের গেল। ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের 1 নম্বর লেখো কি? 1 নম্বর যদি আমি পয়েন্টকে দেখেছি, সেই পয়েন্টের নাম হচ্ছে নিউক্লিয়াস। 1 নম্বর পয়েন্টের নামটা কি? 1 নম্বর পয়েন্টের নাম নিউক্লিয়াস। এটাকে লেখা হচ্ছে কি? আমাদের সুগঠিত নয় হয়েছে। এখানে লেখা হচ্ছে আমাদের সুগঠিত। আমাদের কি বলবো? সুগঠিত। তার মানে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াস কি না? সুগঠিত না। আমাদের ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াস আছে সেটি হচ্ছে সুগঠিত। ওকে, ওকে। কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2 এর নামটাকে কি বলবো? যে আমার ক্রোমোজোম। আমার এখান থেকে কি বলবো? ক্রোমোজোম। এখানকার যে ক্রোমোজোম আছে, এটি হলো 70s প্রকৃতির। এখানকার যে ক্রোমোজোম আছে, এটি 70s প্রকৃতির। ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে এটি হলো আমাদের 80s প্রকৃতির। এটি কি? আমাদের 80s প্রকৃতির। ক্লিয়ার হলো? নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে প্রোটিন। প্রোটিনের ক্ষেত্রে কি বলবো? প্রোটিনের ক্ষেত্রে বলবো হচ্ছে, এক সেকেন্ড। প্রোটিনের ক্ষেত্রে কি বলবো? আমাদের এখানে কি আছে না? আম্লিক প্রোটিন বর্তমান। ক্রোমোজোমীয় প্রোটিনের ক্ষেত্রে আমরা কি বলবো এক্ষেত্রে? না, প্রোটিনের ক্ষেত্রে আমরা বলবো, আমাদের এক্ষেত্রে বলবো আম্লিক প্রোটিন বর্তমান। আম্লিক প্রোটিন বর্তমান, ঠিক আছে। আর এদিকে আমি কি বলবো? এদিকে আমি বলবো হচ্ছে আমার ক্ষারীয় প্রোটিন বর্তমান। এদিকে আমি কি বলবো? এদিকে আমি বলবো ক্ষারীয় প্রোটিন বর্তমান, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি জিনিসটা গেল? যে আমাদের এখানে আছে আম্লিক প্রোটিন বর্তমান, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে কি বলা হচ্ছে? ক্ষারীয় প্রোটিন বর্তমান, ঠিক আছে। কথাটি বুঝতে পারলে? এবার আমাদের কি হয়েছে? যে আমাদের এর, আচ্ছা, এইখানে একটা জিনিসকে একটু চেঞ্জ করো। এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা না লিখে এখানে রাইবোজোম লেখো। আরো স্পেসিফিক হবে জিনিসটা। রাইবোজোম লেখো, আরো স্পেসিফিক হবে জিনিসটা, ঠিক আছে। এরপরে চলে এসো হচ্ছে কি বলবো? এরপরে চলে এসো হচ্ছে আমাদের কোষ প্রাচীর। এরপরে চলে এসো কোথায়? কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি না গো? ইন জেনারেলি না, তবে মিউকোপেপটাইড দ্বারা গঠিত। ইন জেনারেলি না, তবে এটি কি দ্বারা গঠিত? মিউকোপেপটাইড দ্বারা গঠিত, ঠিক আছে। আর এই যে ইন জেনারেলি আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এই জন্য কি বলবো? এই যে আমাদের জিনিসটা আছে, এই জিনিসটাকে হচ্ছে আমাদের সেলুলোজ দ্বারা গঠিত। এই জিনিসটা কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে আমাদের কোষ বিভাজন। কোষ বিভাজন আমাদের কি না? কোষ বিভাজন যে জিনিসটা আছে, সেই জিনিসটাকে আমরা কি বলবো বলো? না, কোষ বিভাজনের ক্ষেত্রে মাথায় রাখবে, এটি হচ্ছে আমাদের অ্যামাইটোসিস প্রকৃতির। এই জিনিসটা হচ্ছে আমাদের কি প্রকৃতির? অ্যামাইটোসিস প্রকৃতি, ঠিক আছে।
আর এইখানে যে জিনিসটা আসছে, যদি ইউক্যারিওটিক কোষ হয় তবে সেটি হলো কি আমাদের মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। মাইটোসিস ও আমাদের কি বলবো এক্ষেত্রে, না মাইটোসিস ও মিওসিস প্রকৃতির। তার মানে আমাদের এখানে কি জিনিসটা গেল, আমাদের এখান থেকে যে জিনিসটা গেল সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হচ্ছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলা হচ্ছে বলো, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের কোষ বিভাজন। সেই জিনিসটার নামটাকে কি বলবো আমাদের এখান থেকে, কোষ বিভাজন। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার আমাদের কি বলবো এখান থেকে, যে আমাদের ইউক্যারিওটিক কোষে, তোমার দেহে ইউক্যারিওটিক কোষ, আমার দেহে ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রথম কথা, আমি প্রোক্যারিওটিক কোষ নিয়ে আলোচনাই করব না বা কম করব। মূলত আমি এখন আলোচনা করব ইউক্যারিওটিক কোষ নিয়ে। ঠিক আছে, তাহলে যদি আমি ইউক্যারিওটিক কোষ নিয়ে আলোচনা করেছি, তবে আমি ইউক্যারিওটিক কোষের মধ্যে কি কি পাবো ও কি কি পাবো না। তাহলে প্রথম কথা, আমি যে জিনিসটা পাবো সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের ক্রোমোজোম। ক্রোমোজোম, ঠিক আছে। ক্রোমোজোম কি জিনিস? এক নম্বর, তাহলে ক্রোমোজোমের কি বলবো, আমাদের প্রথমে যে জিনিসটা দেখো সেই জিনিসটার নামটাকে বলা হয় উৎপত্তি স্থল। উৎপত্তি স্থল হচ্ছে আমাদের এটা। তাহলে উৎপত্তি স্থল কোথায়, তাহলে লেখো, এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন। এটি আমাদের কোথা থেকে উৎপন্ন, এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কোথা থেকে উৎপন্ন বলো, ক্রোমাটিন, ক্রোমাটিন চালিকা থেকে উৎপন্ন। তাহলে আমাদের কোথা থেকে উৎপন্ন বল, এটি নিউক্লিয়াসের ক্রোমাটিন চালিকা থেকে উৎপন্ন। ঠিক আছে, ক্লিয়ার হলো জিনিসটা। নাম্বার দুই, নাম্বার দুই জিনিসটা কি বলবো, এর উপাদান কি কি আছে। নাম্বার দুই যে জিনিসটা বলবো, এর উপাদান কি কি আছে। এর উপাদান আছে হচ্ছে দুটো। একটার নামটাকে বলা হয় আমাদের নিউক্লিক অ্যাসিড, আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে আমাদের প্রোটিন। তার মানে কি বললাম কথাটা, আমাদের এখান থেকে আমাদের এখানে দুটো জিনিস আছে। একটা জিনিসের নামটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড, আর একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে আমাদের প্রোটিন। ঠিক আছে, এবার চলে এসো এর যে আকার, এর আকারটা কিরকম। তাহলে আকারটা কিরকম হবে, এর আকারটা হচ্ছে আমাদের সূত্রাকার বা আমাদের এখান থেকে দণ্ডাকার। তাহলে এর আকারটা কিরকম, আকারটা হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। ঠিক আছে, এরপরে যে জিনিসটা চলে আসো সেই জিনিসটা হচ্ছে কি, যে এর কাজ কি। তাহলে এর কাজ কি, এর কাজ হচ্ছে আমাদের বংশগত যে বৈশিষ্ট্য পরিবহন, বংশগত কি, না বৈশিষ্ট্য পরিবহন, পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে। তাহলে পরিব্যক্তি ও বিবর্তনে, পরিব্যক্তি ও বিবর্তনে কি হয়েছে, না মুখ্য ভূমিকা, মুখ্য ভূমিকা পালন করে। মুখ্য ভূমিকা কি হয়েছে, মুখ্য ভূমিকা পালন করে। ঠিক আছে, তা তাহলে আমাদের এখানে কি জিনিসটা শিখলাম আর কি জিনিসটা শিখলাম না, না আমাদের এখান থেকে কি কি বলবো, যে আমার এখান থেকে কি বলবো, যে ঠিক আছে, যে আমার একটি নিউক্লিয়াসের ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন এবং এটি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। এটির আকার হচ্ছে আমাদের সূত্রাকার বা দণ্ডাকার। নাম্বার চার কি বলবো, এর কাজ হচ্ছে কি, বংশগত বৈশিষ্ট্য পরিবহন, পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন। পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন। ওকে, এবার কি বলেছে, এবার যে জিনিসটা বলেছে, এই যে ক্রোমোজোম ক্রোমোজোম শব্দ করে এত কথা বলছি, এর প্রথম প্রবর্তক কে, এর প্রথম প্রবর্তক, প্রথম প্রবর্তক কে, প্রথম প্রবর্তক হলেন বিজ্ঞানীকে ওয়াল্ডিয়ার। তাহলে এর প্রথম প্রবর্তক কে, প্রথম প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী ওয়াল্ডিয়ার। ঠিক আছে, এবার কি হয়েছে, আমাদের এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের সংখ্যা কি,
ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে আমাদের ধ্রুবক। ক্রোমোজোমের সংখ্যা কি? আমাদের ধ্রুবক। ঠিক আছে, এটা আমাদের যদি মানুষের ক্ষেত্রে দেখেছো, অর্থাৎ আমরা যদি মানুষের ক্ষেত্রে হিসাব করেছি, এই ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে টোটাল আমাদের 23 জোড়া। ঠিক আছে, একে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটাকে বলা হয় অটোজোম, আর একটা জিনিসের নামটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। একটা জিনিসের নামটাকে বলে অটোজোম, আর একটা জিনিসের নামটাকে বলা হয় আমাদের সেক্স ক্রোমোজোম। অটোজোমের ক্ষেত্রে আমাদের সংখ্যা হচ্ছে কত? 22 জোড়া। সেক্স ক্রোমোজোমের সংখ্যাটি হচ্ছে 1 জোড়া। তাহলে তুমি লম্বা বা বেঁটে, তুমি রোগা বা মোটা, তুমি রোগা বা মোটা, তুমি ফর্সা বা কালো, তুমি ফর্সা বা কালো ইত্যাদি প্রভৃতি, অর্থাৎ তোমার দেহের বাহ্যিক বৈশিষ্ট্য যেখানে আমাদের কি হয়? পরিলক্ষিত হয়। তোমার দেহের বাহ্যিক বৈশিষ্ট্য যেখানে পরিলক্ষিত হয়, সেই জায়গাটাকে আমরা কি বলবো? সেই জায়গাটার নামটাকে আমাদের বলবো হচ্ছে কি? সেই জায়গাটার নামটাকে বলে হচ্ছে, মাথায় রাখো ভালো করে, যে অটোজোম। অর্থাৎ যেই ক্রোমোজোম গুলি আমাদের কি হয়েছে? দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তাহলে লেখো, যে সমস্ত ক্রোমোজোম, যে সমস্ত ক্রোমোজোম কি হয়েছে? দেহজ বৈশিষ্ট্য আমাদের কি হয়েছে? দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দেহজ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে আমাদের কি বলা হয়? তাকে আমাদের অটোজোম বলে। তাকে আমাদের কি বলে? তাকে আমাদের অটোজোম বলে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? এর পরবর্তীতে কি জিনিসটা আছে? এর পরবর্তীতে কি জিনিসটা আছে? সেক্স ক্রোমোজোম। এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করা। এর মেন কাজ কি? এর মেন কাজ হচ্ছে আমাদের লিঙ্গ নির্ধারণ করা। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এবার যদি আমার লিঙ্গ নির্ধারণ করার প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আমি কি কি জানবো আর কি কি জানবো? প্রথম কথা, এটি এক জোড়া। এটি যদি আমাদের মেলদের ক্ষেত্রে দেখো তাহলে একরকম, যদি আমাদের ফিমেলের ক্ষেত্রে দেখো তাহলে অন্যরকম। মেলদের ক্ষেত্রে যদি হয় এক্স ওয়াই, ফিমেলের ক্ষেত্রে এক্স এক্স। যেহেতু মেলদের ক্ষেত্রে আমাদের দুটি ক্রোমোজোম আলাদা, তাই জন্য এই জিনিসটাকে বলা হয় আমাদের হেটারো জাইগোটিক ক্রোমোজোম। এই জিনিসটার নামটাকে কি বলা হয়? হেটারো জাইগোটিক ক্রোমোজোম। ঠিক আছে, নাম্বার দুই কি? ফিমেল। সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? হোমো জাইগোটিক ক্রোমোজোম। হোমো জাইগোটিক ক্রোমোজোম। ঠিক আছে, তার মানে আমাদের যদি বলা হয়েছে হোমোজাইগোটিক ক্রোমোজোম কাদের দেখা যায়, সেটি হচ্ছে ফিমেলদের দেখা যায়। হেটারোজাইগোটিক ক্রোমোজোম কাদের দেখা যায়? না, হেটারোজাইগোটিক ক্রোমোজোম হচ্ছে আমাদের মেলদের দেখা যায়। হেটারোজাইগোটিক ক্রোমোজোম কাদের দেখা যায়? হেটারোজাইগোটিক ক্রোমোজোম দেখা যায় হচ্ছে আমাদের কাদের দেখা যায়? না, মেল ক্যান্ডিডেটদের দেখা যায়। ক্লিয়ার না? ক্লিয়ার না বল? ক্লিয়ার না? ক্লিয়ার না? প্রত্যেকে বুঝতে পারছো? স্যার আপনার সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। আচ্ছা অর্পিতা, তোমার প্রবলেম হচ্ছে, এটা বাদ দিয়ে কি অন্য কারোর প্রবলেম হচ্ছে? তাহলে আমাদের কি হলো? আমাদের এই পার্টটা কেন? ঠিক আছে, এইবার আমরা যদি এই যে ক্রোমোজোম ক্রোমোজোম বলে এত কথা বলছি, এই ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করেছি। আমরা যে ক্রোমোজোম ক্রোমোজোম বলে এত কথা বলছি, এই ক্রোমোজোমের শ্রেণী বিভাগ করছি। ঠিক আছে, তার মানে আমাদের যদি এখানে দেখা গেছে যে আমাদের কি
শ্রেণীবিভাগ করেছি, তাহলে কি কি থাকবে, কি কি থাকবে। তাহলে এখানে হেডিং লেখো কি বলে, এখানে হেডিং লেখো আমাদের ক্রোমোজোমের শ্রেণী বিভাগ বলে। আমাদের হেডিং লেখো কি বলে, আমাদের হেডিং লেখো ক্রোমোজোমের শ্রেণী বিভাগ বলে হেডিং লেখো। তাহলে যদি আমি ক্রোমোজোমের শ্রেণী বিভাগকে দেখেছি, তাহলে প্রধানত আমাদের কি হয়েছে, দুই ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। তার মানে কি বললাম এখান থেকে, একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, আর একটা হচ্ছে কি আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। তার মানে আমাদের কিন্তু যে ভাগ করার যে জিনিসটা আছে, এইটা কিন্তু দুটো কিন্তু ডিমান্ডিং ফ্যাক্টর। একটা হচ্ছে লোকেশন, যেটাকে আমরা বলছি আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান, আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি নাম্বার। ওকে, তাহলে আগে আমি প্রথমত চারটে ছবি আঁকছি, তুমিও দেখে ডিটো ডট টু ডট সেই ছবিটা আঁকো। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের কি আছে, এইরকম একটা ছবি আঁকো। দ্বিতীয়তে কি আছে, এইরকম একটা আঁকো। তৃতীয়তে কি আছে, এইরকম একটা আঁকো। চতুর্থতে কি আছে, পুরো এইরকম একটা। এবং যত না ছবিটার পেছনে টাইম ভাবো বা দাও, সেটি এদিকে হচ্ছে 50%, এদিকে 50%, এদিকে 45%, এদিকে 55%, এদিকে 10%, এদিকে 90%, এদিকে 1%, এদিকে 99%। অর্থাৎ আমাদের কি হয়েছে, সেন্ট্রোমিয়ার কি করে, মোট কথা ক্রোমোজোমকে দুটি ভাগে ভাগ করে। সেটি 50-50 ভাগ করতে পারে, 45-55 ভাগ করতে পারে, 10-90 ভাগ করতে পারে, এবং আমাদের যেটা আর একটা করতে পারে কি, যে আমার 1% 99% ভাগ করতে পারে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে যদি আমাদের 50-50 ভাগ করে, যদি আমাদের কি করেছে, 50-50 ভাগ করেছে, তাহলে আমি কি বলবো আর কি বলবো না, তাহলে সেই ধরনের যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমকে কি বলা হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। সেই ধরনের ক্রোমোজোমকে কি বলা হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলে। ঠিক আছে, যদি আমাদের একদিকটা 45%, অপর দিকটা 55%, কি বললাম কথাটা, যদি আমার একদিকটা 45%, অপর দিকটা 55%, এরকম থাকে, তবে সেই ধরনের ক্রোমোজোমকে আমাদের কি বলবো, তবে সেই ধরনের ক্রোমোজোমকে আমাদের বলবো হচ্ছে সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। তার মানে আমাদের এক্ষেত্রে কি বলবো, আমাদের এক্ষেত্রে তাকে বলবো সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। ক্লিয়ার হয়েছে? এরপরে আমাদের যদি একদিকে 10% এবং আর একদিকে বাদ বাকি 90% থাকে, তবে সেই জিনিসটাকে আমাদের কি বলবো, তবে সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। তবে সেই জিনিসটাকে কি বলবো, সেই জিনিসটাকে আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম বলবো। আর এই দিকে যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে আমাদের কি বলে, সেই জিনিসটার নামটাকে বলে হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। সেই জিনিসটার নামটাকে কি বলে বলো, সেই জিনিসটার নামটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে 1 নম্বরের নাম কি, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 2 এর নামটা কি, নাম্বার 2 এর নামটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 3 এর নামটা কি, আমাদের অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। নাম্বার 4 এর নামটা কি, আমাদের টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এখন প্রশ্ন হলো যে এই যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে। তাহলে প্রথম কথা একটা তো আসতে পারে পার্সেন্টেজ দিয়ে, যে আমার এই থাকলে এই হয়, ওই থাকলে ওই হয়, তার ভিত্তিতে এটা। নাম্বার 2 যে জিনিসটা আসতে পারে, এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি ইংরেজি বর্ণ কিসের মতন। তাহলে মাথায় রাখবে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে ভি এর মতন, সাবমেটাসেন্ট্রিক এল এর মতন, অ্যাক্রোসেন্ট্রিক জে এর মতন,
আর টেলোসেন্ট্রিক হচ্ছে আয়ের মতন। অর্থাৎ আমাদের কি বলবো এখান থেকে, আমাদের এখান থেকে বলবো হচ্ছে আমাদের যে চারটে যে ক্রোমোজোম আছে, কিসের ভিত্তিতে এটা, এটি হচ্ছে অবস্থানের ভিত্তিতে। এটি কিসের ভিত্তিতে, এটি হচ্ছে অবস্থানের ভিত্তিতে আমাদের এটির ভাগ। ক্লিয়ার না, ক্লিয়ার না, আমাকে বলো। তাহলে যদি আমাদের অবস্থানের ভিত্তিতে ভাগ হয়, তবে আমাদের আর একটা যে পার্ট আছে, সেই পার্টটা কি, সেই পার্টটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ। সেন্ট্রোমিয়ারের আমাদের কি বলবো, সংখ্যার ভিত্তিতে, সংখ্যার ভিত্তিতে আমাদের কি বলবো এক্ষেত্রে, না শ্রেণী বিভাগ করবো। সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে শ্রেণী বিভাগ। ঠিক আছে, তাহলে কি করে হবে এখান থেকে, না আমাদের যখনই সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে শ্রেণীবিভাগ হবে, ভালো করে মাথায় রাখো, কি মাথায় রাখো, যে একে এদিকে লেখো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা, এদিকে লেখো ক্রোমোজোমের নাম। এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা, আর এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে আমাদের ক্রোমোজোমের নাম। এদিকে কি লেখো, এদিকে লেখো হচ্ছে আমাদের ক্রোমোজোমের নাম। ঠিক আছে, তাহলে এদিকে হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের সংখ্যা গেল, এদিকে ক্রোমোজোমের নাম গেল। তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যার কথা যদি দেখেছি, সংখ্যা কত 0, ক্রোমোজোমের নাম হচ্ছে আমাদের কি বলবো, বলো আসেন্ট্রিক ক্রোমোজোম। ক্রোমোজোমের নামটাকে কি বলে বলো, আসেন্ট্রিক ক্রোমোজোম। যদি সেন্ট্রোমিয়ারের সংখ্যা 1 হয়েছে, তবে সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, তবে সেই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের মনোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি আমাদের 2 হয়েছে, তবে সেই ক্রোমোজোমের নামটাকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। যদি গ্রেটার দেন 2 হয়েছে, তবে সেই জিনিসটার নামটাকে কি বলবো, আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। তবে সেই জিনিসটাকে কি বলবো, তবে সেই জিনিসটাকে বলবো আমাদের পলিসেন্ট্রিক ক্রোমোজোম। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে আমাদের এখান থেকে কি জিনিসটা গেল, আমাদের এখান থেকে জিনিসটা গেল হচ্ছে কি, যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান ও তার সংখ্যার উপরে ভিত্তি করে আমাদের এই জিনিসটা হচ্ছে ব্যাপারটি গেল। ঠিক আছে, এইবার আমাদের কি হয়েছে, এই যে ক্রোমোজোম ক্রোমোজোম নিয়ে এত কথা বলছি, ক্রোমোজোমের আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম কি আছে, অ্যানালিসিস আছে। ক্রোমোজোমের কি আছে বলো, আমাদের আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম অ্যানালিসিস আছে। কি কি আছে, 1 নম্বরের যে জিনিসটা আছে, সেই জিনিসটার নামটাকে কি বলা হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় আমার মুখ্য খাঁজ। সেই জিনিসটার নামটাকে বলে মুখ্য খাঁজ। মুখ্য খাঁজ কি, না ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে ক্রোমোজোমের বাহু ভাঁজ হয়, তাকে আমাদের কি বলে, মুখ্য খাঁজ। ছবি দেখালে ভালো বুঝতে পারবে, আমাদের এই যে এই জায়গাটা করে বাহুটা ভাঁজ হয়েছে, এই জায়গাটা হচ্ছে মুখ্য খাঁজ। তাহলে এখানে লেখো যে ক্রোমোজোমের, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংলগ্ন যে অংশে ক্রোমোজোমের বাহু ভাঁজ হয়, আমাদের কি হয়েছে বলো, ক্রোমোজোমের কি হয়েছে, আমাদের হয়েছে কি, বাহু ভাঁজ হয়। বাহুটা কি হয়েছে, বাহু ভাঁজ হয়, তাকে কি বলে, তাকে আমাদের মুখ্য খাঁজ বলে। তাকে আমাদের কি বলে, তাকে আমাদের মুখ্য খাঁজ বলে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছেন কি বলতে চাইছে? তাকে আমাদের কি বলা হয়, তাকে আমাদের মুখ্য খাঁজ বলা হয়। ঠিক আছে, কথাটি বুঝতে পারলে? এইবার যেখানে আবার মুখ্য খাঁজ শেষ হয়, সেখানে আমাদের 2 নম্বর যে পয়েন্টটা শুরু হয়, সেই জিনিসটার নামটাকে বলা হয় কি, গৌণ। সেই জিনিসটার নামটাকে কি বলা হয় বলো, সেই জিনিসটার নামটাকে বলা হয় গৌণ খাঁজ। গৌণ খাঁজ কাকে বলে, না কোনো কোনো ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও, কি বললাম কথাটা আমাদের এখান থেকে, আমাদের এখান থেকে বললাম
কোনো ক্রোমোজোমে কোনো কোথায় না কোনো ক্রোমোজোমে আমার এখান থেকে মাথায় রাখো কি মুখ্য খাত ছাড়াও মুখ্য খাত ছাড়াও আমাদের কি বলবো মুখ্য খাত ছাড়াও একাধিক খাঁজ থাকে। কি থাকে? একাধিক আমাদের কি হয়েছে খাঁজ থাকে। একে আমাদের কি বলে? একে গৌণ খাঁজ বলে। একে কি বলে? একে আমাদের গৌণ খাঁজ বলে। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কি বললাম মুখ্য খাঁজ কাকে বলে না মুখ্য খাঁজ যে জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে বলে হচ্ছে একটা। আর আমাদের যে গৌণ খাঁজ যে জিনিসটা আছে গৌণ খাঁজে হচ্ছে কি কোনো ক্রোমোজোমে মুখ্য খাঁজ ছাড়াও এক বা একাধিক খাঁজ থাকে। এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের গৌণ খাঁজ। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? এই গৌণ খাঁজ আমাদের কি করে? নিউক্লিয় ওলাস গঠন করে। এই গৌণ খাঁজ কি করে? গৌণ খাঁজ হচ্ছে আমাদের নিউক্লিয় ওলাস গঠন করে। ঠিক আছে, এই নিউক্লিয় ওলাস যখন গঠন করে এটি আমাদের কি বলবো এর জন্য এর অপর নাম হলো নিউক্লিয়ার অর্গানাইজার। এর জন্য অপর নাম কি? এর অপর নাম হলো নিউক্লিয়ার অর্গানাইজার। তাহলে নিউক্লিয়ার অর্গানাইজার কাকে বলে না আমাদের কোনো ক্রোমোজোমে আমাদের কি হয়েছে একাধিক কাজ থাকে। একাধিক কাজ যে জিনিসটা থাকে এই কাজগুলো তো আমাদের পরবর্তী থাকে। সেই জিনিসটাকে আমাদের কি বলবো? সেই জিনিসটাকে আমাদের বলবো কি? সেই জিনিসটাকে আমাদের বলবো কি? সেই জিনিসটাকে আমাদের বলবো হচ্ছে আমাদের নিউক্লিয়ার অর্গানাইজার বলবো। ঠিক আছে, এইবার এইটা ছাড়া আর কি আছে? এইটা ছাড়া আমাদের আর একটা যে জিনিস আছে তার নামটাকে বলা হয় স্যাটেলাইট। তার নামটাকে কি বলা হয় বলো? তার নামটাকে বলে স্যাটেলাইট। স্যাটেলাইট কাকে বলে? স্যাটেলাইট বলে হচ্ছে কোনো ক্রোমোজোমে গৌণ খাঁজের শেষে ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। একে স্যাটেলাইট বলা হয়। তাহলে কি লেখো এখান থেকে? লেখো এখান থেকে যে কোনো ক্রোমোজোমে কোনো কিসের কোনো ক্রোমোজোমে আমাদের এখান থেকে কি বলবো গৌণ খাঁজের শেষে আমাদের এখান থেকে মেসেজ করো কি যে গৌণ খাঁজের শেষে ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। তাহলে কিরকম দেখা যায়? ছোট গোলাকার বা আমাদের এখান থেকে লিখে রাখো দণ্ডাকার অংশ দেখা যায়। ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ আমাদের কি আছে দেখা যায়। একে আমাদের কি বলে? একে আমাদের স্যাটেলাইট বলে। একে আমাদের কি বলে বলো? একে আমাদের স্যাটেলাইট বলে। ঠিক আছে, তাহলে স্যাটেলাইট কাকে বলে না স্যাটেলাইট বলে হচ্ছে কিরকম যে আমাদের কোনো ক্রোমোজোমের গৌণ খাঁজের শেষে ছোট গোলাকার বা দণ্ডাকার অংশ দেখা যায়। এই যে জিনিসটা থাকে এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের স্যাটেলাইট। দেখো তার মানে প্রত্যেকটা ক্রোমোজোমে যে স্যাটেলাইট থাকবেই এই কথাটা কিন্তু কোথাও লেখা নেই। কোনো ক্রোমোজোমে আমাদের স্যাটেলাইট থাকতেও পারে, কোনো ক্রোমোজোমে আমাদের স্যাটেলাইট নাও থাকতে পারে। যদি আমাদের স্যাটেলাইট থাকে কোনো ক্রোমোজোমে তাহলে তার একটা স্পেশাল নাম আছে। তার নাম হলো স্যাট ক্রোমোজোম। তাহলে এখানে একটু হেডিং লেখো। কি হেডিং লেখো? যে স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমাদের কি বলবো? ক্রোমোজোমকে আমাদের কি বলে? স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম বলে। তাহলে আমাদের কি বলবো? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমের নামটা কি? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমের নাম হচ্ছে আমাদের স্যাট ক্রোমোজোম বলে। ক্লিয়ার না? ক্লিয়ার না হয়েছে? এবার আমাদের কি বলবো এখান থেকে? এবার হচ্ছে আমাদের আর একটা যে জিনিস আছে সেই জিনিসটার নামটাকে বলা হয় কি আমাদের কাইনেটোকোর। সেই জিনিসটার নামটাকে কি বলা হয়? কাইনেটোকোর। কাইনেটোকোর কি জিনিস স্যার না মুখ্য খাঁজ অংশে
কোনটা না আমাদের এখান থেকে লেখো মুখ্য খাঁজ অংশে, আমাদের এখানে কি লেখো মুখ্য খাঁজ অংশে সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে আমাদের কি বলবো বলো এখান থেকে সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে, কার চারিদিকে সেন্ট্রোমেরিক ক্রোমাটিনের চারিদিকে, ক্রোমাটিনের চারিদিকে আমাদের কি হয়েছে অবস্থিত প্রোটিনযুক্ত চাকতির মতো অংশ, অবস্থিত কি যুক্ত না প্রোটিনযুক্ত, প্রোটিনযুক্ত আমাদের কি হয়েছে চাকতির মতো অংশ, চাকতির মতো অংশ, এই জিনিসটাকে আমাদের কি বলে একে কাইনেটোকর বলে, একে কি বলে একে আমাদের কাইনেটোকোর, একে আমাদের কাইনেটোকোর বলে। তাহলে আমাদের কাইনেটোকর কাকে বলে না কাইনেটোকর বলে হচ্ছে আমাদের এই জিনিসটাকে কাইনেটোকর বলা হয়। ঠিক আছে, তাহলে এক সেকেন্ড, তাহলে আমাদের যে কাইনেটোকর হলো টোটাল জিনিসটা একবার দেখে নাও তো, দেখে বলো তো বুঝতে পেরেছো কি পারোনি। আচ্ছা কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, হ্যাঁ কথা নিয়ে আশা করি না খুব একটা অসুবিধা হবে। এবার দেখো প্রত্যেকটা মানুষেরই তো ইন্টারনেট একবারে কনস্ট্যান্ট হয়ে যায় তা তো না, কোনো কোনো সময় কোনো কোনো ছেলে মেয়ের নেটওয়ার্কটা একটু বসে বসে যায়, তো সেই জায়গাটার উপরে ভিত্তি করে কেউ কথা একটু কম বেশি শুনতে পারো, তার জন্য কোনো চিন্তার কিছু নেই, তার জন্য তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, কোনো চাপ নেই। ওকে, নাম্বার 2 থাকলো যতটুকুনি যা লেখানো হচ্ছে সেই ততটুকুনি প্রত্যেকে খাতায় নোট করছো তো, আমাকে একটুখানি বলো তো। আমাকে একটুখানি বলবে প্রত্যেকে যে তোমাদেরকে যা যা লেখানো হচ্ছে সেটা আমাদের মানে কোষের ক্রোমোসোম হোক, আমাদের নিউক্লিয়াস হোক, যাই হোক না কেন, সুভাষিস আচ্ছা, ত্রিশান আচ্ছা, আর কেউ কিছু আচ্ছা, অনিমেষ, চলো দেখো যারা লিখছো তারা তো খুব ভালো লিখছো, কোনো রকমের কোনো অসুবিধা নেই। যে সমস্ত ছেলে মেয়েরা লিখছো না তাদেরকে বলছি মাস্ট লেখো, কারণ যদি না লেখো তোমার খাতা পেন ব্রেন তিনটে জিনিস বেঁচে যাবে, আর যদি লেখো তাহলে কিন্তু তোমার অনেকখানি অনেক অনেক বড় লাভ হবে। কথাটি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অর্থাৎ মাস্ট বি প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু খাতায় নোট করো। হ্যাঁ খাতায় নোট করতে গিয়ে স্যার আপনি এক পাতা লেখাচ্ছেন তখন হয়তো আমি এক পাতা লিখতে পারলাম না, আমি সেই পাতা 90% বা 95% লিখতে পারলাম, পুরোটা লিখতে পারলাম না, বা আমি 80% লিখতে পারলাম, সেটা ঠিক আছে, সেটা পরবর্তীতে ভিডিও দেখে এর নোটস পিডিএফ দেখে সেটি পেয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যেন তোমার মিনিমাম 80 বা 85% খাতা বর্তমানে নোট থাকে। ওকে, তাহলে যেমনটি তোমরা দেখছো যে এখানে যে পড়ানোগুলি করানো হচ্ছে সেগুলি বাংলা ইংরেজি মোটামুটি দুটো ভার্সনে করানো হচ্ছে। এই হ্যান্ড রিটেন নোট তো তোমরা পাবেই, এছাড়াও তোমরা একটা টাইপ করা নোট, সেছাড়াও তোমরা কি পাবে একটা টাইপ করা নোটকে তোমরা পাবে। ওকে, এবং তোমরা যখন এর কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবে তখনও দেখতে পারবে, যাতে করে তোমাদেরকে বাংলা ইংরাজি বাইল্যাঙ্গুয়েজের কোনো অসুবিধা না হয় তার জন্য কি হয়েছে, তার জন্য তোমাদের বাংলা ইংরাজি দুটো ভার্সনে কোশ্চেন থাকবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো কি পারোনি বলো। দেখো দিন শেষে গিয়ে না তুমি 100% না আমি 100%, তবে আমি তোমাকে এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি যে যদি তুমি তোমার 80% আমাকে দিয়েছো তাহলে আমি আমার 20% দিয়ে তোমাকে 100% কমপ্লিট করে দিতে পারবো। আমি আমার কি করতে পারবো 20% দিয়ে তোমাকে 100% কমপ্লিট করে দিতে পারবো। ক্লিয়ার না ক্লিয়ার না প্রত্যেকে বুঝতে পারছো? আমাকে বলো তো। আহ, বুঝতে পারছো, আচ্ছা জুহি বুঝতে পারছো, নাসরিন বুঝতে পারছো? ওকে,
আর কেউ কিছু? অনিমেষ বুঝতে পারছো, সুচেতনা বুঝতে পারছো। তাহলে চলো, এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটার নামটা কি? সেই জিনিসটার নামটা হচ্ছে আমার এই যে এত ক্রোমোসোম ক্রোমোসোম বলে কথা বলছি, এই ক্রোমোজোম সম্বন্ধে আরো একটু ডিটেলসে জানি, চলুন স্যার। তাহলে ডিটেলসে বলতে কিরকম জানবো? আমাদের এই যে ক্রোমোসোম আছে, আমাদের এই যে ক্রোমোসোম আছে, এই ক্রোমোসোমকে যদি আমরা উপাদানের ভিত্তিতে ভাগ করেছি, তাহলে এর প্রধানত তিনটে ভাগ। একটা ভাগের নামটা কি? একটা ভাগের নামটাকে বলা হয় আমাদের নিউক্লিক অ্যাসিড। একটা ভাগের নামটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। আর একটা ভাগের নামটাকে কি বলা হয়? আর একটা ভাগের নামটাকে বলা হচ্ছে আমার ধাতব আয়ন। আর একটা ভাগের নামটাকে বলা হয় ধাতব আয়ন। নাম্বার তিনের নামটাকে কি বলা হয়? নাম্বার তিনের নামটাকে বলা হয় প্রোটিন। তার মানে আমাদের এখানে কি জিনিসটা গেল? আমাদের এখানে তিনটে জিনিসটা গেল। এক নম্বরের নাম নিউক্লিক অ্যাসিড, নাম্বার দুই এর নাম ধাতব আয়ন, নাম্বার তিনের নামটা হলো প্রোটিন। এই যে নিউক্লিক অ্যাসিড আছে, এই নিউক্লিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা জিনিসের নামটাকে বলে ডিএনএ, আর একটা জিনিসের নামটাকে বলে আরএনএ। প্রোটিনকে যদি দেখেছি, প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটার নামটাকে বলা হয় আমাদের হিস্টোন প্রোটিন, আর একটার নামটাকে বলা হয় আমাদের অহিস্টোন প্রোটিন। ধাতব আয়নের ক্ষেত্রে হচ্ছে আমাদের Ca2+, Fe3+, আর এদিকে হচ্ছে Mg3+। এই তিনটে হচ্ছে আমাদের ধাতব আয়নের হচ্ছে বৈশিষ্ট্য। এই তিনটে কিসের বৈশিষ্ট্য? এই তিনটে হচ্ছে আমাদের ধাতব আয়নের বৈশিষ্ট্য। ওকে, বুঝতে পেরেছো? এবার আমাদের একটা জিনিসকে মাথায় রাখবে, এই ক্রোমোজোমের ডিএনএ প্লাস আমাদের হিস্টোন প্রোটিন, এই যে দুটো মিলিয়ে মোটামুটি আমাদের 90% থাকে। কি বললাম কথাটা? আমাদের ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এই দুটো মিলিয়ে আমাদের মোটামুটি কত পার্সেন্ট থাকে? মোটামুটি আমাদের 90% থাকে। ক্লিয়ার হয়েছে ক্ষেত্রে? আচ্ছা, নাম্বার দুই, আমাদের আরএনএ এবং অহিস্টোন প্রোটিন মিলিয়ে, আরএনএ এবং অহিস্টোন প্রোটিন মিলিয়ে মোট কথা আমাদের 10% থাকে। এবং এই যে 90% আছে, এর অনুপাতটা কত? এর অনুপাতটা হচ্ছে আমাদের 1:1। এর যে অনুপাত আছে, এর অনুপাতটা হচ্ছে কত আমাদের? 1:1। ক্লিয়ার এখান থেকে? এবার চলে এসো আমাদের পুরো প্যারালাল জায়গাতে। প্যারালাল জায়গাতে মানে কি? আমাদের এক নম্বর যে জায়গাটি আছে সেই জায়গাটার নামটা কি বলে? ডিএনএ। তাহলে প্রথম কথা কি? ডিএনএ এর পুরো কথা কি? ডিএনএ এর পুরো কথা হলো আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের কি বলবো? আমাদের ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিসটার নামটাকে বলা হয় আমাদের ডিএনএ। এবং এর যে ফিগার বা এর যে শেপ, এই শেপটা কিরকম? এই শেপটা হলো আমাদের ডবল হেলিক্স। এই শেপটা হলো ডবল হেলিক্স বা আমাদের হচ্ছে দ্বিতন্ত্রী। যেটাকেই ডবল হেলিক্স বলে, সেই জিনিসটাই হলো আমাদের দ্বিতন্ত্রী। এবং এই যে এর যেটা ডিসকভার্ড বাই, অর্থাৎ এই জিনিসটা আমাদের ডিসকভার করেছেন কে? না বিজ্ঞানী। কে করেছেন? বিজ্ঞানী আমাদের ওয়াটসন করেছেন, ও বিজ্ঞানী আমাদের ক্রিক করেছেন। ঠিক আছে, তার মানে আমাদের কি গেল জিনিসটা? আমাদের বিজ্ঞানী ওয়াটসন করেছেন, ও বিজ্ঞানী আমাদের কে করেছেন? বিজ্ঞানী আমাদের ক্রিক করেছেন। ওকে, এবার আমাদের কি বলেছে? না এই যে ডিএনএ আছে, এই ডিএনএ কে যদি আমি N2 বেসের ভিত্তিতে ভাগ করেছি। কিসের ভিত্তিতে? না N2 বেস। এই N2 বেসের ভিত্তিতে যদি আমি ভাগ করেছি, তাহলে একে আমি দুই ভাগে ভাগ করতে পারবো। একটার নামটাকে কি বলা হয়? একটার নামটাকে বলা হয় হচ্ছে আমাদের পিউরিন বেস, আর একটার নামটাকে বলা হয় আমাদের পিরিমিডিন বেস।
একটার নামটাকে বলা হয় পিউরিন বেস, আর একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে আমাদের পিরিমিডিন বেস। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে পিউরিন বেস আছে, এই পিউরিন বেসকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর জিনিসটার নামটা কি বলবো? এক নম্বর জিনিসটার নামটাকে বলবো হচ্ছে আমাদের অ্যাডেনিন বলবো। এক নম্বর জিনিসটার নামটাকে কি বলবো? আমাদের অ্যাডেনিন বলবো। আর এই জিনিসটার নামটাকে বলবো গুয়ানিন বলবো। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো হয়েছে? এবং আমাদের এখান থেকে কি আছে আর একটা জিনিস, যদি পিরিমিডিন বেসের কথা আসে তাহলে আমাদের কি বলবো? যে আমাদের দুটো জিনিস থাকে। একটা জিনিসের নামটাকে বলা হচ্ছে থিয়ামিন, আর একটা জিনিসের নামটাকে আমাদের কি বলা হয়? সাইটোসিন। একটা জিনিসের নামটাকে বলে থিয়ামিন, আর একটা জিনিসের নামটাকে বলে সাইটোসিন। অ্যাডিনিনকে এ দ্বারা লেখা হয়, গুয়ানিনকে জি দ্বারা লেখা হয়, থিয়ামিনকে টি দ্বারা লেখা হয়, ও সাইটোসিনকে সি দ্বারা লেখা হয়। কি বললাম কথা? অ্যাডিনিনকে এ দ্বারা, গুয়ানিনকে জি দ্বারা, থিয়ামিনকে টি দ্বারা, ও সাইটোসিনকে আমাদের সি দ্বারা লেখা হয়। ওকে, মনে রাখবে অ্যাডিনিনের সঙ্গে থিয়ামিন ডাবল বন্ড করে এবং গুয়ানিনের সঙ্গে আমাদের সাইটোসিন ট্রিপল বন্ড করে। কি বললাম কথাটা? অ্যাডিনিনের সঙ্গে যদি থিয়ামিনকে দেখেছি তাহলে এটি ডাবল বন্ড করছে, গুয়ানিনের সঙ্গে যদি আমি সাইটোসিনকে দেখেছি তবে এটি ট্রিপল বন্ড করবে। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? তাহলে আমার কি করবে এটা? এটা হচ্ছে আমাদের ট্রিপল বন্ড করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখান থেকে বলো। এইবার কি, যদি জিনিসটা উল্টে যায়? উল্টে যাওয়া মানে কি? আমাদের প্রথম কথা যে জিনিসটা চলে আসে আরএনএ। তাহলে আরএনএ এর আগে একটা জিনিস মাথায় রাখবে, এর যে কাজ, এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদের বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করা। বংশগতির কি? ধারক ও বাহক। ধারক ও বাহক হিসাবে কাজ করা। ঠিক আছে, এক নম্বর জিনিস গেল। নাম্বার দুই এর নামটাকে কি বলবো? যে পরিব্যক্তি ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করা। পরিব্যক্তি ও বিবর্তনে কি হয়েছে? মুখ্য ভূমিকা পালন করা। মুখ্য ভূমিকা, মুখ্য ভূমিকা পালন করা, মুখ্য ভূমিকা পালন করা। ঠিক আছে, কথাটি বলতে পারলে কি পারলে না বলো? তাহলে এখানে কি জিনিসটা গেল? যে পরিব্যক্ত বিবর্তনে কি আছে? মুখ্য ভূমিকা পালন করা। ক্লিয়ার? চলো, এবার কি আছে? আরএনএ। আরএনএ এর পুরো কথা কি? আরএনএ এর পুরো কথা হচ্ছে আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ এর পুরো কথা কি? আরএনএ এর পুরো কথা হচ্ছে আমাদের রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, এখান থেকে বুঝতে পারবো। এইবার আমাদের যদি আরএনএ এর কথা থাকে, সেই আরএনএ আমাদের শেপটা কিরকম? আরএনএ শেপটা হচ্ছে আমাদের একতন্ত্রী। আমাদের আরএনএ শেপটা কিরকম? আরএনএ শেপটা হচ্ছে আমাদের একতন্ত্রী। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এইবার যদি আমাদের একতন্ত্রী থাকে, সেম একই ভাবে আমাদের এন টু বেসের ভিত্তিতে, আমাদের কিসের ভিত্তিতে? এন টু বেসের ভিত্তিতে আমাদের আরএনএ কে দুই ভাগে ভাগ করা যায়। কি কি ভাগ? একটা ভাগের নামটাকে বলা হচ্ছে আমাদের পিউরিন, আর একটা ভাগের নামটাকে বলা হচ্ছে আমাদের পিরিমিডিন। একটা ভাগের নামটাকে বলা হয় পিউরিন, আর একটা যে ভাগ আছে তার নামটাকে বলা হচ্ছে পিরিমিডিন। ঠিক আছে, এইবার যদি পিউরিনের কথা আসে তাহলে কি বলবো? যে আমাদের একে দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগের নামটাকে কি বলা হয়? অ্যাডিনিন, যেটাকে আমরা এ দ্বারা লিখি, এবং আর একটার নামটাকে বলা হয় গুয়ানিন, যেটাকে আমরা জি দ্বারা লিখি। অর্থাৎ আমাদের কি বলবো? অ্যাডিনিন এবং গুয়ানিনের ক্ষেত্রে মাথায় রাখো কি জিনিস? যে আমাদের অ্যাডিনিন যখন থাকছে, এই অ্যাডিনিনের ক্ষেত্রে মাথায় রাখবো কি? এক নম্বর পয়েন্ট, এক নম্বর পয়েন্ট যে জিনিসটা আছে সেই পয়েন্টটাকে মাথায় রাখো, যে পিরিমিডিন বেসে, পিউরিন বেসের ক্ষেত্রে ডিএনএ এবং আরএনএ এদের মধ্যে কোনো ডিফারেন্স হয় না। কি বললাম?
পিউরিন বেসের ক্ষেত্রে আমাদের ডিএনএ ও আরএনএ এর মধ্যে কোনো ডিফারেন্স হয় না, ঠিক আছে। পিরিমিডিন বেসের ক্ষেত্রে কি হয়েছে না, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল হচ্ছে থিয়ামিনোসাইটোসিন। এখানে এই থিয়ামিনের পরিবর্তে আমার কি চলে আসছে, থিয়ামিনের পরিবর্তে আমার ইউরাসিল চলে আসছে। ও আমাদের কি চলে আসছে বলো না, সাইটোসিনের পরিবর্তে আমাদের সাইটোসিনই থাকছে। তাহলে এই ইউরাসিলকে ইউ দ্বারা আর সাইটোসিনকে সি দ্বারা দুটো পদ্ধতিতে আমাদের লেখানো যাচ্ছে। তাহলে বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। তাহলে এই জিনিসটা কি গেল, এই জিনিসটা হচ্ছে আমার ডিএনএ এবং আরএনএ এর পার্টিকেল। তাহলে একটুখানি দেখে বলো তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি। তাহলে এটা ডিএনএ, আর ডিএনএ এর কাজ নাকি আরএনএ এর কাজ? ডিএনএ এর কাজ হচ্ছে বংশগত ধারক ও বাহক হিসেবে কাজ করা, পরিব্যক্তি ও বিবর্তনে কাজ করা, মুখ্য ভূমিকা পালন করা। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে মেনলি প্রোটিন সংশ্লেষ করা। আরএনএ এর কাজ কি? আরএনএ এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। তাহলে একটু বলো তো প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি। প্রত্যেকে বলবে। জি, যেটুকু যা পড়ানো হলো। আচ্ছা, বুঝতে পেরেছো জুহি? আচ্ছা, আর কেউ কিছু? আচ্ছা, সুচেতনা বুঝতে পেরেছো? অরেঞ্জ মেশ বুঝতে পেরেছি, কাপড় বুঝতে পারছি। ওকে, তাহলে চলো কিছু কিছু এমসিকিউ কোশ্চেন আছে তোমাদের জন্য, যেই কোশ্চেন গুলো আমি শুরু করছি, ঠিক আছে। তার আগে একটু দাঁড়াও, আমি তোমাদের কাছে যাচ্ছি, একটু ওয়েট করে যাও। আচ্ছা, প্রথম কোশ্চেন কি বলেছে, তা প্রত্যেকে কমেন্ট করে উত্তর দেবে। কমেন্ট করে যখন উত্তর দেবে, এক একটা এ, দুই একটা বি, এইভাবে উত্তর দেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? ঠিক আছে। প্রথম কোশ্চেন, হু ডিসকভার দ্য সেল? কে কোষ আবিষ্কার করেছিলেন? অ্যান্টন ভ্যান লিয়েনহক, রবার্ট হুক, ম্যাথিয়াস স্লাইডে, রুটচক হিটচক। কে কোষ আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর দাও, সঠিকভাবে উত্তর দাও। শুভাশিস রয় প্রথম সঠিক উত্তর দিয়েছো। এক একটা হচ্ছে বি, রবার্ট হুক হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে মাথায় রাখবে, আমাদের কোষ আবিষ্কার করেছিলেন কে? কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। এটি হলো আমাদের মৃত কোষ আবিষ্কার করেছিলেন। এবং কোথা থেকে আবিষ্কার করেছিলেন? পর্কের ছিপি থেকে আবিষ্কার করেছিলেন। পর্কের যে ছিপি, সেখান থেকে আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। এই যে স্লেইডেন এবং সোয়ান বলে দুজন বিজ্ঞানী ছিলেন, যারা কোষবাদ আবিষ্কার করেছিলেন। যারা কি আবিষ্কার করেছিলেন? যারা কোষবাদ আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ ইজ? জীবনের মৌলিক গঠন ও কার্যকরী এককের নাম কি? প্রত্যেক উত্তর দাও, প্রত্যেকে। শুভাশিস রয় সঠিক উত্তর দিয়েছো, প্রত্যেকে উত্তর দাও। প্রত্যেকে দাও, প্রত্যেকে দাও। দুই একটা অপশন সি একদম ঠিক। পিন্টু ঘোষ প্রথম সঠিক উত্তর দিয়েছো। তার মানে কোষ, আমি প্রথমেই বলে দিয়েছিলাম কি, জীবের গঠনগত কার্যগত এককের নামটা কি? জীবের গঠনগত কার্যগত এককের নাম হলো আমাদের কোষ। ওকে, কোশ্চেন নম্বর 3, হুইচ অফ দি ফলোইং অর্গানিজম ইজ ইউনিসেলুলার? নিম্নলিখিত কোনটি এককোষী জীব? অপশন এ অ্যামিবা, অপশন বি ম্যান বা মানুষ, অপশন সি ডগ বা কুকুর, অপশন ডি ফিস। তাহলে কি উত্তর হবে? প্রত্যেক উত্তর দাও। তিনের কোশ্চেনের এ সঠিক উত্তর প্রথম দিয়েছ আমাদের সুচেতনা। প্রথম সঠিক উত্তর দিয়েছ আমাদের কি, যে তিনের কোশ্চেনের এ। ওকে, হুইচ অর্গানেল ইজ নোন আস দ্য পাওয়ার হাউস অফ সেল? অর্থাৎ
কোন কোষাঙ্গাণু কোষের শক্তি কেন্দ্র বলা হয়? অপশন এ নিউক্লিয়াস, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোসোম, অপশন ডি গোলগি বস্তু। তার মানে প্রথম সঠিক উত্তর দিয়েছো সুচেতনা, অপশন বি মাইটোকন্ড্রিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম সঠিক উত্তর দিয়েছো। মাথায় রাখবে, এই যে নিউক্লিয়াস আছে এইটাকে বলা হয় আমাদের ব্রেন অফ সেল, অর্থাৎ কোষের মস্তিষ্ক। এই যে আমাদের এই জিনিসটা আছে, এই জিনিসটাকে আমাদের কি বলবো এখান থেকে বলো? এই জিনিসটাকে বলবো হচ্ছে কি, ঠিক আছে? তাহলে আমাদের এই জিনিসটা কি, আমাদের এই জিনিসটা গেল হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কথাটি বুঝতে পারলো? চলো এবার কি বলেছে, সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন। সেল ওয়াল কোথায় পাওয়া যায়? অপশন এ এনিমেল সেল অনলি, অপশন বি প্লান্ট সেল অনলি, মানে শুধুমাত্র উদ্ভিদ কোষে, অপশন ডি বোথ বা উভয় কোষে, অপশন ডি নান অফ দিস। তাহলে রাইট অ্যান্সার কি হবে? প্রত্যেক উত্তর দাও। পাঁচের উত্তর এখনো সঠিক হয়নি। সি, পাঁচের উত্তর শুভাশিস প্রথম সঠিক উত্তর দিয়েছো। বোথ, এমনও কিছু কিছু প্রাণী আছে যাদের দেহে কোষ প্রাচীর আছে। মেনলি তুমি আমি যে প্রাণীগুলোকে দেখছি সেইগুলি আমাদের কিন্তু কোষ প্রাচীর বিহীন, অনলি কোষ পর্দা আছে। বাট আমাদের এমন অনেক প্রাণী আছে যেগুলোর আমাদের কিন্তু কোষ পর্দার সাথে সাথে কোষ প্রাচীরও বর্তমান। ওকে, হুইচ অর্গানেল ক্যারিস আউট দ্য ফটোসিনথেসিস? কোন অঙ্গাণু আলোক সংশ্লেষ সম্পন্ন করে? অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি রাইবোসোম, অপশন ডি লাইসোসোম। কোশ্চেন নম্বর 6 এর উত্তর প্রত্যেকে দাও। 6 এর উত্তরের প্রথম কোশ্চেন সঠিক উত্তর দিয়েছো কে? শুভাশিস। শুভাশিস রায় সঠিক উত্তর দিয়েছো। ক্লোরোপ্লাস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে আমাদের কি বললাম? ক্লোরোপ্লাস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোশ্চেন নম্বর 7, দ্য কন্ট্রোল সেন্টার অফ দি সেল, কোষের নিয়ন্ত্রক কেন্দ্র হলো? অপশন এ সাইটোপ্লাজম, অপশন বি নিউক্লিয়াস, অপশন সি রাইবোসোম, অপশন ডি গলগি বস্তু। তাহলে আমাদের এখানে কি হয়েছে? কোশ্চেন নম্বর 7-এর প্রথম সঠিক উত্তর দিয়েছো আব্দুল হাফিজ। আব্দুল হাফিজ প্রথম সঠিক উত্তর দিয়েছো। কোষের যে নিয়ন্ত্রক, এই কোষের নিয়ন্ত্রক কি আমাদের? না, প্রথম উত্তর দিয়েছো আব্দুল হাফিজ। নিউক্লিয়াস হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, রাইবোসোম আর রেসপন্সিবল ফর, রাইবোসোম কোন কাজের জন্য দায়ী? অপশন এ শোষণের জন্য দায়ী, অপশন বি ফটোসিনথেসিস বা আলোক সংশ্লেষের জন্য দায়ী, অপশন সি প্রোটিন সিনথেসিসের জন্য দায়ী, অপশন ডি ডাইজেশন বা পরিপাকের জন্য দায়ী। তাহলে প্রথম সঠিক উত্তর দিয়েছ হার্টের সঠিক উত্তর, আমাদের শুভাশীর সঠিক উত্তর দিয়েছ প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। এক সেকেন্ড, কিসের জন্য দায়ী? প্রোটিন সংশ্লেষের জন্য দায়ী। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। প্রোক্যারিওটিক সেল ডু নট হ্যাভ, প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত থাকে? প্রোক্যারিওটিক কোষে কোনটি অনুপস্থিত থাকে? অপশন এ সাইটোপ্লাজম, অপশন বি সেল মেমব্রেন, অপশন সি ট্রু নিউক্লিয়াস বা প্রকৃত নিউক্লিয়াস, অপশন ডি ডিএনএ বা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কোশ্চেন নম্বর 9, 9-এর প্রথম উত্তর সঠিক উত্তর দিয়েছো আব্দুল হাফিজ। সঠিক উত্তর দিয়েছো কি? না, প্রকৃত নিউক্লিয়াস হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস। ওকে, কোশ্চেন নম্বর 10, সেল থিওরি ওয়াজ প্রপোজড বাই, কোষ তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? অপশন এ রবার্ট হুক অ্যান্ড লিওন হক, অপশন বি স্লেইডেন ও সোয়ান, অপশন সি ওয়াটসন ও ক্রিক, অপশন ডি ডারউইন ও মেন্ডেল। কি উত্তর হবে প্রত্যেকে বলো 10-এরটা। 10-এর উত্তরের প্রথম সঠিক উত্তর দিয়েছো কে? আমাদের আব্দুল হাফিজ সঠিক উত্তর দিয়েছে। সরি, এক সেকেন্ড,
লাইডেন ও সোহান। রবার্ট হুক লিওন কি করেছিলেন? না, আমাদের কোষের আবিষ্কারক হচ্ছেন এনারা। কোষের আবিষ্কারক হচ্ছেন এনারা। ওয়াটসন ও কি? না, ওয়াটসন ও কি হচ্ছে ডিএনএ যে দ্বিতন্ত্রী মডেল, ডিএনএ যে দ্বিতন্ত্রী মডেল সেটা হচ্ছে এটা। ডারউইন কে? ডারউইন হচ্ছে আমাদের বিবর্তনবাদের জনক। ডারউইন কে? বিবর্তনবাদের জনক। মেন্ডেল কে? মেন্ডেল হচ্ছে আমাদের সুপ্রজনন। মেন্ডেল কে? মেন্ডেল হচ্ছে সুপ্রজনন বিদ্যার জনক। ঠিক আছে, তাহলে এইটা ছাড়াও দেখো এরপরে আরো অনেক কোশ্চেন আছে, যেই কোশ্চেন গুলো তোমাদেরকে পরবর্তী দিন পরবর্তী সেশন থেকে তোমাদের শুরু হবে। তোমরা শুধু আমাকে এইটুকুনি বলো যে আজকে যেটুকু যা পড়ানো হলো প্রত্যেকে প্রপারলি বুঝতে পেরেছো কি পারোনি, বলো আমাকে একটুখানি। আমি 1 মিনিট টাইম দিচ্ছি, বলো আমাকে। আচ্ছা, অপর্ণা বুঝতে পেরেছো? আচ্ছা, পিন্টু বুঝতে পেরেছো? কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা? যারা যারা ক্লাসটি করলে, যারা যারা ক্লাসটি করলে, আচ্ছা, তাহলে যখন মোটামুটি বুঝতে পেরেছো সব ঠিকঠাক আছে, একটুখানি 2 মিনিট 2 মিনিট 4 মিনিট ওয়েট করো। স্যার তোমাদের সঙ্গে কিছু কথা বলবেন রিগার্ডিং ক্লাস বা পরবর্তী কি প্ল্যান না প্ল্যান ইত্যাদি সম্বন্ধে। তারপরে তোমরা যে যার মতো ডেট নিতে পারো। জাস্ট 2 মিনিট ওয়েট করে যাও একটুখানি। ওকে। আচ্ছা। আচ্ছা। স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ওকে, থ্যাংক ইউ। ইউ। জাস্ট 1 মিনিট টাইম দাও। আমি শেয়ার করে দিচ্ছি, 1 মিনিট জাস্ট আমাকে টাইম দাও। দেখো তোমাদের গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। দেখো গ্রুপে একটা লিঙ্ক শেয়ার করলাম, একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আমি আবার বলছি 2 মিনিট মাত্র সময় নেবো, দেন আমি সোজা লিঙ্কে চলে আসবো। এখন যদি 9টা 27, পুরোপুরি 9:30 বাজেনি। একটু যদি তোমরা একটু জানাও বা বলো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আবারও বলছি, উদ্দেশ্য এটাই যে তোমাদের হাত ধরে তোমার এই পোস্ট গুলো, ফেসবুকের পোস্ট গুলো আরেকটু বেশি রিচ পাবে। কারণ তোমরা জানো ফেসবুকে যত বেশি কমেন্ট বা লাইক হবে তত সেই পোস্টের রিচ বাড়বে। তো শুধু এইটাই রিকোয়েস্ট, অন্য কোনো কিছু না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। দেখো গ্রুপে লিংক শেয়ার করা আছে, একটু যদি তোমরা একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। আমি মাত্র 2 মিনিট সময় নিচ্ছে, তার মধ্যে আমি চলে যাবো। 2 মিনিটও লাগবে না, আর 1 মিনিটের মধ্যে গ্রুপে সরি লিঙ্কটা তোমাদের একটা শেয়ার করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। শর্মী নাগ ঘোষ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। একটু রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক দ্বিতীয় যার একটা লিঙ্ক রয়েছে সেখানে একটু শেয়ার করে দিও, তাতে করে আর কিছুই না, শুধুমাত্র একটু রিচ বাড়বে। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো,
একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। তন্ময় পাল, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে একটু শেয়ার করে দিও। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে একটু কপি পেস্ট করে শেয়ার করে দিও। দুটো লিঙ্ক রয়েছে, মানে একটা লিঙ্কে শেয়ার করছো সেটাই কপি পেস্ট করে দ্বিতীয় একটা লিঙ্কে শেয়ার করে দিও। অনিমেষ বর্মন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতে কপি পেস্ট করে শেয়ার করে দিও। সবার কাছে রিকোয়েস্ট হলো যদি একটু সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট হলো যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। কাকুলি লাহা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে একটু শেয়ার করে দিও। অনিমেষ বর্মন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। বোধিসত্ত্ব বর্মন, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্কগুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। আমি কোর্টে চলে গেলাম, তোমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটু যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিও। এটা রিকোয়েস্ট হলো একটু যদি সম্ভব হয় শেয়ার করে দিও। সুচেতনা মাইতি, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে এত ভালো করে লেখার জন্য, এত বড় করে লেখার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ সুচেতনা মাইতি। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক কপি পেস্ট করে দ্বিতীয় লিঙ্কেও একটু শেয়ার করে দিও। আমি কোর্টে চলে গেলাম। যেটা বলার শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না। আচ্ছা, আগামীকাল তোমরা জানো আগামীকাল হিস্ট্রি ক্লাস রয়েছে। হিস্ট্রি ক্লাস আগামীকাল ঠিক রাত 8টা থেকে শুরু হবে। হিস্ট্রি আমাদের প্রিলিমিনারির জন্য কিং মেকার সাবজেক্ট। তো আগামীকাল ঠিক রাত 8টা থেকে আমাদের হিস্ট্রি ক্লাস শুরু হবে। আবারও বলছি, ক্লাস করার পর একটা অন্যরকম তোমার মধ্যে ফ্লেভার আসবে, একটা ফিলিংস আসবে, কথা দিচ্ছি। যে আগেও বলেছি আবারও বলছি যে প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে সিলেবাস ডিসকাশন হবে। তো আগামীকালও তাই একই রকম খুব ডিটেলসে তোমার সিলেবাসটা স্যার ডিসকাস করবেন এবং তারপর অবশ্যই তোমার টপিকে চলে যাবেন। কোন একটা টপিক, নির্দিষ্ট একটা টপিক খুব ডিটেলসে পড়াবেন এবং তারপর অবশ্যই কিছু কোশ্চেন আনসার করাবেন। এইরকমই থাকবে মূলত আমাদের এই কয়েকদিনের শিডিউল। আগামীকাল আবারও বলছি, হিস্ট্রি ক্লাস করার পর তোমার মধ্যে একটা ওয়াও ফিলিংস আসবে। এবং এও জানিয়ে রাখি, হিস্ট্রিতে দুজন ফ্যাকাল্টি থাকবেন। প্রত্যেক সপ্তাহে হিস্ট্রি দুটো করে ক্লাস থাকবে এবং হিস্ট্রির জন্য এই দুটো ক্লাসে দুজন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। আগামীকাল একজন ফ্যাকাল্টি ক্লাস করাবেন, এই আর কি। তো শুধু এটাই বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এটা আগেই বলেছি, ইমেজ পাঠালে তাহলে কিন্তু তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি। আর সিক্রেট কোড কিন্তু প্রতিবার পাল্টে যাবে। গতকাল যা ছিল আজকে আর নেই, কারণ গতকাল একটা এক্সপায়ার করে গেছে। আজকের কোড হচ্ছে আই অ্যাম দ্য বেস্ট। এটা হচ্ছে সিক্রেট কোড, অর্থাৎ শুধুমাত্র এইটুকু টাইপ করে পাঠাবে, আদার্স কিচ্ছু লিখবে না। নাম্বারটা সেম আছে। গতকাল যে নাম্বারে যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের যেটা পাঠাতে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগতে পারে। শুধু এইটুকু টাইপ করো, আই অ্যাম দ্য বেস্ট। যদি আই কে একটা ওয়ার্ড ধরি, টোটাল 4টে ওয়ার্ড, আর টোটাল তোমার 10টা ক্যারেক্টার বা লেটার রয়েছে। শুধু এইটুকু টাইপ করে পাঠাবে, কোন রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। এটা মাথায় রেখো, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র টাইপ করো আই অ্যাম দ্য বেস্ট, শুধুমাত্র টাইপ করো আই অ্যাম দ্য বেস্ট, পাঠিয়ে দাও তোমার 6291515080। ঠিক আছে, যেটা গতকালও যারা পাঠিয়েছিলে তারা তো জানোই, গতকাল যারা পাঠিয়েছিলে তারা তো জানোই। লিঙ্ক দেখতে পাচ্ছ না মানে ওই এটা, ওটা তো গ্রুপে দেখো দেওয়াই আছে, গ্রুপে দেখো দেওয়াই আছে। একটু যদি সম্ভব হয় একটা দুটো সেন্টেন্সে যদি একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো যদি সম্ভব হয়। আর আগামীকাল হিস্ট্রি ক্লাস, আবারও বলছি, আমাদের এই ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ। মানে আশা করি এটা আর আলাদা করে বোঝানোর দরকার নেই, ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ বা কিছু আলাদা করে বোঝানোর দরকার নেই। ঠিক আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপটাও দেখো ওপেন আছে, আমি বলবো সবার ফিডব্যাক শেয়ার করার দরকার নেই। যদি মনে হয় একটা দুটো সেন্টেন্সে ফিডব্যাক শেয়ার করতে পারছো তাহলেই একটু ফিডব্যাক শেয়ার করো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো বললাম, 6291515150, 6291515150।
880 6291515880 বুঝছো তো? একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। আর তোমাদের যে অ্যাটেন্ডেন্স, তাতে করে পারমিশন দিচ্ছ না বোঝা যাচ্ছে। কারণ মানে গ্রুপে কতজন রয়েছে আর কতজন ক্লাস করছো জানি না, কেন গ্রুপে থাকা, কেনই বা আসা বুঝতে পারছি না। যেখানে গ্রুপে থেকে তুমি আদতেও কিছু পাবে না, শুধু ওই লিঙ্ক গুলো দেখতে পাবে, না রেকর্ড ক্লাস পাবে, না স্টাডি মেটেরিয়াল পাবে, না কোনো কিছু। আর তোমাদের সাথে দেখবে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, ওখান থেকে প্রতিদিনের প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, আমি জানি না এখান থেকে কেউ জয়েন করেছো কিনা। হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি যে কোনো ধরনের ইনফরমেশন পেয়ে যাবে, মানে রিক্রুটমেন্ট সংক্রান্ত। এবার শুধুমাত্র রিক্রুটমেন্ট বললেও ভুল বলা হবে, মানে বিভিন্ন রকমের, সেটা ওবিসি সংক্রান্ত যা কিছু, যে কোনো রকমের সরকারি আপডেট, রিক্রুটমেন্ট তো রয়েছে, সেটা সেন্ট্রাল লেভেলের হোক, স্টেট লেভেলের হোক, বা ইভেন রিজিওনাল লেভেলের, সবকিছু ওখান থেকে পেয়ে যাবে। মোটিভেশনাল বিভিন্ন কোটেশন রেগুলার বেসিসে পেয়ে যাবে। আজও আমি একটা শেয়ার করেছি, দেখবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা মিউজিক দেওয়া থাকে, দেখবে এটা রেগুলার দেওয়া থাকে, রেগুলার একটা দুটো করে আসে। আমি জানি না কেউ এখানে আছো, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে কেউ আছো, দেখো ওগুলো পেয়ে যাবে। মানে আজও এরকম টাইপের বেশ কিছু রেলের বেশ কয়েকটা কিছু হয়তো অ্যাডমিট কার্ড বেরিয়েছে, তার লিঙ্ক দেওয়া হয়েছে, কারোর রেজাল্ট বেরিয়েছে, তার লিঙ্ক দেওয়া হয়েছে, কারোর বা তোমার এগুলো পাওয়া যাচ্ছে সব। এগুলো দেখো পাওয়া যাচ্ছে কিনা, যে কথাগুলো বললাম এগুলো সব মিলছে কিনা, পাওয়া যাচ্ছে কিনা। আচ্ছা তো, হ্যাঁ। তো ওখান থেকে প্রতিদিনের ইনফরমেশন পেয়ে যাবে, এবং তুমি 1 মাস পুরোনো মেসেজ পর্যন্ত সব দেখতে পাবে। দেখো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে একটা তোমার একটা মোটিভেশনাল কোটেশন প্রতিদিন কিছু না কিছু পাবেই, প্রতিদিন। আপার প্রাইমারি টেট সংক্রান্ত যা কিছু রয়েছে, আর আরবিআই, গ্রুপ বি, আইবিপিএস ক্লার্ক, এনটিপিসি, সিবিটি2, ওদিকে রেল, সবকিছু। এছাড়া বিভিন্ন যে আমাদের যে এগুলো হয় তোমার লাইভ ক্লাসগুলো, সেই লাইভ ক্লাসের লিঙ্ক বা ইউটিউব ক্লাসের লিঙ্ক গুলো ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, সবকিছু দেখো ওখান থেকে পেয়ে যাবে। আর যদি টেলিগ্রাম চ্যানেলটাতে থাকো, তাহলে টেলিগ্রাম চ্যানেলটাতে তুমি প্রতিদিনের কোশ্চেন আনসার পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটাতে প্রতিদিনের কোশ্চেন আনসার পেয়ে যাবে। দেখে নাও টেলিগ্রাম চ্যানেলটাতে আছো কিনা, বা ওখান থেকে সবকিছু পাচ্ছ কিনা একবার দেখে নাও। ওখান থেকে রেগুলার বেসিস এইগুলো সব একদম এ টু জেড প্রতিদিনের সাপেক্ষে এগুলো পেতে থাকবে। আমি তোমাদের সাথে আমাদের অ্যাপের লিঙ্ক শেয়ার করে দেবো, তাহলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর ফান্ডা মিটে যাবে। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স না, স্ট্যাটিক জিকে, এছাড়া তোমার বিভিন্ন যে সাবজেক্টিভ জিকের যে জায়গাগুলো, পুরো প্রবলেম সলভ হয়ে যাবে। মানে সব ক্ষেত্রে কেমন পাবে, মূলত ওখানে এমসিকিউ টাইপের কোশ্চেন গুলোই পাবে। তো প্রত্যেকটা কোশ্চেন বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পাবে, নাম্বার 1। নাম্বার 2, তার আনসার কি আছে সেটা তো পাবেই, তার সাথে সাথে তার প্রপার এক্সপ্লেনেশন, এই সব কিছু বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাবে। ঠিক আছে, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাবে। তো আমি শেয়ার করে দেবো আমাদের যে অ্যাপের লিঙ্কটা রয়েছে, শুধু লিঙ্ক না, মানে কিভাবে অ্যাপের মধ্যে ঢুকবে বা কোথায় কি রয়েছে সবকিছু একদম ওখান থেকে এ টু জেড পেয়ে যাবে। আমি দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করে, ওখান থেকে দেখবে সবকিছু পেয়ে যাচ্ছে। আর নেক্সট যেটা বলার, যে পরীক্ষাটার নাম ডব্লিউবিসিএস বা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ। তো এই জাতীয় পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এটা একটা জিনিস মাথায় রাখবে, যে এখানে কিন্তু তোমাদের ওই বাজার চলতি বই বা চটি বই বা কিছু একটু পড়ে কাজ চালিয়ে দেবে, এরকম ভুল করো না। আমি বলবো তার থেকে বেটার যে বেরিয়ে যাও, অন্য কিছু চিন্তা ভাবনা করো। কিন্তু এই ভুল করো না যে বাজার চলতি কালকে 4টে বই কিনে নিয়ে আসলে বা কিছু চটি বই কিনে পড়লে, এটা করো না। আর আরো একটা বলছি, এই মূলত যে আমাদের প্রিপারেশন, এটা মূলত ডব্লিউবিপিএসসি বা ডব্লিউবিসিএস হিসাবে বলছি। মানে আমরা ডব্লিউবিসিএস বললে আলাদা করে মিসলেনিয়াস এর নাম উচ্চারণ করার দরকার পড়ে না, ক্লার্কশিপ বা আইডিও, এমভিআই, এদের কারোর নাম উচ্চারণ করার দরকার পড়ে না। ঠিক আছে, এর মধ্যে পুরোপুরি কভার হবে এগুলো। এছাড়া যারা আইসিডিএস পরীক্ষা দেবে, পুরোপুরি কভার হবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দেবে, পুরোপুরি কভার হবে। এবার আমাকে ঘুরিয়ে কোশ্চেন করতে পারো, স্যার গ্রাম পঞ্চায়েতের সবই কভার হবে, বুঝতে পারলাম, গ্রাম পঞ্চায়েতের বাংলা গ্রামার রয়েছে, ওটা কি করে করবেন? তো সেখানে বলে রাখি, এর মধ্যে বাংলা গ্রামার সাবজেক্টটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এর মধ্যে বাংলা গ্রামারটা দিয়ে দেওয়া হবে। আর আবারও বলছি, এর মধ্যে প্রিলি মেইনস সবকিছু কভার হবে। অর্থাৎ জেনে রেখো, চাপ থাকবে।
এক সপ্তাহে ধরে নাও 12 থেকে 14টা ক্লাস থাকবে, 7 দিনে 13-14টা ক্লাস। নো ডাউট, কোন রকম মজা না, কোন রকম জোকস না, এই সব কিছু মাথায় নিয়ে তবে তুমি কিন্তু আসবে। আমাদের কোন রকম WBCS অফিসার নেই যে তারা পড়ায়, এই কথাগুলো মাথায় রেখে তবে তুমি আসবে। ঠিক আছে, ওগুলো মহামানবদের জন্য রাখা রয়েছে। আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম টাইপের যে কোন রকম কোনো WBCS অফিসার নেই যারা পড়াবে। যারা পড়ান তারা সবাই এক্সপার্ট ফ্যাকাল্টি। মানে আজ যিনি বায়োসায়েন্স পড়ালেন, কালকে তাকে যদি বলা হয় যে হিস্ট্রি পড়ান স্যার, তিনি পড়াতে পারবেন না। শুধু ওই সাবজেক্টে পড়ান, ওই সাবজেক্টের বাইরে কোনো কিছু পড়ান না, এরকম আর কি। আমি তোমাদের সাথে গ্রুপে আমাদের অ্যাপের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, ওখান থেকে এই ধরনের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। মানে আবার বলছি কি কি পাবে, পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এর সলিউশন হয়ে গেল। এছাড়া বিভিন্ন জিকের যে পার্ট, সেই জিকের পার্টটাও তোমরা কভার করে নিতে পারবে। জিকের যে পার্টটা রয়েছে সেটাও এর মধ্যে পুরোপুরি কভার হয়ে যাবে। ঠিক আছে, জিকের পার্টটা পুরোপুরি এর মধ্যে কভার হয়ে যাবে। এছাড়া বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ওর মধ্যে পেয়ে যাবে। ওর মধ্যে পেয়ে যাবে তোমার যে যেটা খুব ভালো একটা জিনিস, যে মক টেস্টের সাপোর্ট পেয়ে যাবে। ঠিক আছে, ওর মধ্যে মক টেস্টের সাপোর্ট পেয়ে যাবে, ওর মধ্যে গিয়ে মক টেস্টের সাপোর্ট পেয়ে যাবে। তো এই জায়গাগুলো পুরোপুরি ওর মধ্যে কভার হয়ে যাবে। আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, আমাদের অ্যাপের মধ্যে জয়েন করে যাও। অ্যাপের ক্ষেত্রে পুরো ডিটেলস ওর মধ্যে লেখা রয়েছে, কিভাবে কি জয়েন করবে না করবে সবকিছু ডিটেলস দেওয়া আছে। এবং ওই অ্যাপের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও চলে যাচ্ছে। যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে নেই, ওখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যেও জয়েন করে যেতে পারবে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন করে যেতে পারবে। ঠিক আছে, আর তাহলে এই পর্যন্ত রাখলাম। আগামীকাল তোমার হিস্ট্রি ক্লাস থাকবে, রাত 8টা থেকে ক্লাস শুরু হবে। আবারও বলছি, অন্যরকম ফ্লেভার আসবে, অন্যরকম ফিলিংস আসবে। ক্লাস করার পর তোমার কাছে এরকম একটা মনে হবে অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। লাইভ ক্লাস ছাড়া কোনো কিছু জানতে পারবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। এই কথাটা মাথায় রেখে দিও যে গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। আগামীকাল ঠিক রাত 8টা দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট।